জাহিদ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছে। জাহিদের সবচেয়ে কাছের বন্ধু মেঘাও আইনের ছাত্রী। দুজনের কলেজ লাইফ থেকে বন্ধুত্ব, সেটা প্রেমে পরিণত হতে বেশি দিন লাগেনি। দুজনের প্রেম আর কিছুদিনের মধ্যে পরিণয়ের রূপ নেবে এমনটি সবার ধারণা। মেঘা এরই মধ্যে বাড়িতে নিয়ে গিয়েছিল জাহিদকে। মেঘার বাবাও খুশি হলেন জাহিদকে দেখে, যেমন মেধাবী তেমনই গুড লুকিং। মেয়ের পছন্দকে অ্যাপ্রিসিয়েট করলেন তিনি। ঠিক হলো পরীক্ষা শেষ হলে ওদের বিয়ে দিতে তার কোনো অমত নেই। তাছাড়া জাহিদের বাবার সাথে দেখা করতে হবে। মেঘা তাই সুযোগ পেলেই জাহিদকে তাগাদা দেয়, বাসায় জানিয়েছ, কবে বলবে আমাদের কথা? জাহিদ সান্ত্বনা দেয়, আরে বাবা, পরীক্ষাটা তো যেতে দাও, এতে অস্থির হচ্ছ কেন? অস্থির কি সাধে হই? ছেলেদের মতিগতির কোনো ঠিক আছে? এখনো বিশ্বাস করো না আমাকে? করি তো। মেঘা হাসি কিন্তু সান্ত্বনা পায় না, কারণ জাহিদ এখনো ওর বাসায় এই ব্যাপারে কিছুই জানায়নি। জাহিদের পরিবার গ্রামে থাকে। জাহিদের বাবা গ্রামের একজন অবস্থানপূর্ণ গৃহস্থ, গ্রামের সম্মানিত মানুষ। জাহিদের মুখে শুনেছে তিনি খুবই কড়া ধরনের মানুষ এবং বেশ রাগী। জাহিদ ক্লাস শেষে বেরিয়ে আসতেই মেঘার সাথে দেখা হলো। মেঘা বলল, চলো তোমাকে চা খাবো। জাহিদ মাথা নাড়ল, না চা খাবো না, হলে চলে যাব, বাসায় যোগাযোগ করতে হবে। বাসায় কিছু হয়েছে? জাহিদের মুখটা আজ একটু মলিনী মলি হলো মেঘার কাছে, তাই প্রশ্নটা করল। জাহিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার শরীরটা নাকি বেশি খারাপ, এদিকে সামনে পরীক্ষা, কি যে অবস্থা। বাসায় জানিয়েছো পরীক্ষার কথা? হ্যাঁ, আব্বা তো জানে, আম্মাও জানে। আব্বা পরীক্ষা দিয়ে দেশে যেতে বলেছে। মেঘার মুখটা এবার মলিন হলো। কবে ফিরবে? এক সপ্তাহের বেশি তো কোনোদিনই থাকি না, জানোই তো। তাছাড়া এবার স্কলারশিপ পেলে দেশের বাইরে যাব। বার অ্যাটলটা করতে সেটা নিয়েও আলাপ করতে হবে। আমি আব্বুকে বলে রেখেছি তোমার সাথে যাব। আব্বু বলেছেন বিয়ে করে তারপর যেতে। এভাবে যেতে দিতে উনি রাজি নন। মেঘা জানালো, দেখি, বাড়ি থেকে আগে ফিরি, তারপর এসব নিয়ে ভাববো। পরীক্ষা শেষ হতে হতেই 2 মাস চলে গেল। এর মধ্যে মায়ের সাথে ফোনে 2বার কথা বলেছে জাহিদ। উনি আগের চেয়ে ভালো আছেন, তবে জাহিদকে খুব করে দেশে যাবার জন্য অনুরোধ করছেন। পরীক্ষা শেষ হবার পরদিনই দেশ থেকে বাবার ফোন এলো। মা খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে, তাই বাবার করা আদেশ জাহিদ যেন রাতে ট্রেনে রওনা দেয়। বাবার আদেশ উপেক্ষা করার শক্তি জাহিদের কোনোদিনও ছিল না, আজও নেই। মেঘার সাথে দেখা করার সুযোগ হলো না ওর, তাই মেঘাকে ফোন করে দেশে যাবার কথাটা জানিয়ে দিল জাহিদ। শীঘ্রই ফিরবে এমন আশ্বাস দিতেও ভুলল না। রাতের ট্রেনে জাহিদ সিলেটের উদ্দেশ্যে রওনা দিল। কোনো রকমের নাস্তাটা সেরেই ফারুক শার্টটা গায়ে চড়ালো। বাম হাতে ঘড়িটা পরে টুপিটা মাথায় দিয়ে 2 হাতে কোনো রকমে দাড়িগুলোতে আঙ্গুল চালালো পরিপাটি করার উদ্দেশ্যে। তারপর দ্রুত পা চালালো। শান্তদের বাসায় এখান থেকে 5 মিনিটের পথ। তবু আজ দেরি হয়ে গেছে বলে ফারুককে দ্রুত পা চালাতে হচ্ছে। সিলেটের পরীক্ষা চলছে, অথচ পড়ায় একদম মন নেই। ফারুক গিয়ে ধরে বসলে ততক্ষণই পড়ে। ফারুক চলে গেলে সে নাকি সারাদিন আর পড়তেই বসে না। শান্ত ক্লাস 4-এ পড়ে। পড়ালেখায় যথেষ্ট মেধাবী হলেও সে চূড়ান্ত ফাঁকিবাজ। তবে ফারুককে যথেষ্ট সমীহ করে। শান্তদের পরিবারের ওপরও ফারুকের রাগ লাগে। ছেলের পরীক্ষার মাঝখানে মেয়ের বিয়ের এঙ্গেজমেন্ট করলো সেদিন। শান্ত প্রচুর নাস্তা ফারুকের সামনে দিয়ে দাঁত বের করে বসেছিল। স্যার, আপার আজ পাঞ্চিনি, তাই আজ পড়ব না। পাঞ্চিনি আবার কি? ফারুক প্রশ্ন করেছিল। এঙ্গেজমেন্ট বোঝেন? আর আপাকে আজকে আংটি পরানো ছেলেপক্ষে। তার মানে বিয়ে? না না, শুধু আংটি। বিয়ে 6 মাস পর। ফারুক আর কোনো কথা বলল না। এসব আধুনিক যুগের নানান ভিত্তিহীন রেওয়াজ রসুমের প্রতি তার বিন্দুমাত্র আস্থা নেই। একটা আংটির বৃত্তে 2টি ছেলেমেয়েকে বেঁধে ফেলা, তারপর প্রেম করতে ছেড়ে দেওয়া, এ যেন অভিভাবকের অনুমতি নিয়ে জেনা করা। শান্তদের বাড়ির সামনে এসে বেল বাজালো ফারুক। দরজা খুলল একটি মেয়ে, শান্ত ভদ্র মুখশ্রী। ফারুক চট করে চোখ নামিয়ে ফেলল। হাতের মোবাইলের দিকে তাকিয়ে বলল, শান্ত আছে? আমি ওর টিচার। জি আছে, আপনি বসুন, আমি পাঠিয়ে দিচ্ছি। ফারুক ড্রয়িং রুমে বসল। কিছুক্ষণ পরেই শান্ত এলো ক্রিকেট ড্রেস পরিহিত অবস্থায়। সালাম আলাইকুম স্যার। ফারুক ওর দিকে তাকিয়ে বলল, আবার সালাম আলাইকুম? এভাবে সালাম শিখিয়েছে তোমাকে? সালাম আলাইকুম মানে কি? সরি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা পরীক্ষার মাঝখানে এসব কি? ব্যাট বল কেন হাতে? ওই একটু, যাও রাখো। ছোটখাটো হুঙ্কার দিল ফারুক। শান্ত দ্রুত হেলমেট প্যাড খুলতে লাগলো। তারপর শান্ত ছেলের মতোই পড়তে বসে গেল। ট্রেন থেকে নেমে জাহিদের বাসা পায়ে হাঁটা পথ। তবু জাহিদ রিক্সা নিল, কারণ ওর হাতে বেশ কিছু লাগেজ রয়েছে। রিক্সা একেবারে বাড়ির সামনে গিয়ে থামল। সিলেট শহরের উপকণ্ঠেই জাহিদের সুন্দর দোতলা পাকা বাড়ি। জাহিদ ভেতর ঢুকে প্রথমে মনে মনে ধাক্কা খেল মাকে রান্নাঘরে বসে রান্নার বিশাল আয়োজন নিয়ে বসে থাকতে দেখে। কারণ সে মায়ের খুব অসুস্থ শুনে দৌড়ে এসেছে। মা ওকে দেখে খুশিতে উঠে এলো। এসেছেন বাবা আমার বলে জাহিদকে জড়িয়ে ধরলেন, চোখে পানি। হ্যাঁ, কিন্তু তুমি অসুস্থ মানুষ রান্নাঘরে কি করছো? দূর, তোর বাবার কথা। ভালো মানুষকে রুগী বানিয়ে দেয়।
চল ঘরে চল, তোর পছন্দের সবকিছু করেছি রাত জেগে জেগে। এভাবে আমাকে ভয় দেখিয়ে আনানোর মানে কি? আব্বা কই? তোর আব্বা কুমকুমদের বাসায় গেছে, এসে পড়বে। তুই হাত মুখ ধো, তোর জন্য চালের আটার গরম গরম রুটি আর হাঁসের মাংস রেঁধেছি, তুই পছন্দ করিস। নাস্তা খেয়ে ঘুম দে, সারা রাত জার্নি করেছিস। জাহিদ কথা না বাড়িয়ে হাত মুখ ধুতে গেল। জোর করে পেট পুরে খাওয়ালো মা। ভরপেট খাওয়ার কারণেই কিনা কে জানে জাহিদের খুব ঘুম পাচ্ছে, সে ঘুমিয়ে পড়ল। মা ওর ঘোরটা আগে থেকেই সুন্দর করে গুছিয়ে রেখেছিল। জাহিদের ঘুম ভাঙলো একেবারে বেলা পার করে। আব্বার করা খাকারিতে জাহিদের ঘুম দূর হয়ে গেল। আব্বা ওর বিছানায় এসে বসেছেন। জাহিদ দ্রুত উঠে বসল। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। টেনে টেনে সালামের উত্তর দিলেন আব্বা। তারপর বললেন, ঘুমিয়ে যে দুপুর পার করে দিলি, জোহরের নামাজ তো কাজা হতে চলল। নামাজ মনে হয় ঠিক মতো পড়িস না, তাই না? জাহিদ আমতা আমতা করতে লাগলো। না মানে পড়ি তো। যাও, গোসল সেরে নামাজ পড়ে ভাত খাও, তোমার সাথে জরুরি কথা আছে। জাহিদ মনে মনে চমকালো কিছুটা। আব্বা ওকে তুমি তুমি করে কথাটা বললেন, ব্যাপার কি? কিন্তু আব্বাকে সে খুব ছোটবেলা থেকে জমের মতো ভয় পায়। ভয়টা এই বয়সে কাটিয়ে উঠতে পারেনি। ফারুক বেল বাজাতেই শান্তর বোন দরজা খুলে দিলে ফারুক প্রতিবারের মতোই চোখ নামিয়ে মোবাইলে নিবদ্ধ করলো। এবার আর শান্তকে ডেকে দিতে বলল না। শান্তর বোনই নিজে থেকে বলল, আসুন। ফারুক পড়ার টেবিলে বসে আছে, শান্ত লিখছে। হঠাৎ ভেতর থেকে শান্তর বোনের গলা শোনা গেল, আমি যাব না মা। অপর গলাটা সম্ভবত শান্তর মায়ের। তিনি বলছেন, নতুন আত্মীয়, তার উপর তোর শাশুড়ি নিজে ফোন করে আমাকে বলেছে তোকে পাঠিয়ে দিতে। কিন্তু অনুষ্ঠানের আগে আমি ওর সাথে কেন যাব? কি হয়েছে? সে তো তোর স্বামী হবে। হবে, হয়নি তো এখনে। না গেলে জিসান রাগ করবে। কেন? আমি কি তাদের বাড়ির বউ যে রাগ করবে? বউ তো হবি, তো রাগ করবে না। উফ, তোমাকে বোঝাতে পারছি না কেন? ফারুক গালে হাত দিয়ে শান্তর অঙ্ক করা দেখছে। না চাইতেও ভেতরকার শব্দগুলো ফারুকের কানে চলে আসছে। অঙ্ক শেষ হলে ফারুক শান্তকে বলল, ভেতরে গিয়ে আম্মুকে বলো আস্তে কথা বলতে। বলো সব বাইরে থেকে শোনা যাচ্ছে। আমি যে বলতে বসেছি এটা বলো না। বলে ফারুক কপাল কুঁচকে খাতাটা টেনে নিল। জাহিদ আব্বার ঘরে বসে আছে। আব্বা এশার নামাজ পড়ে ধবধবে পাজামা পাঞ্জাবি পরে বসে আছেন। জাহিদ তার প্রবল ব্যক্তিত্বের সামনে নিজেকে বড় অসহায় বোধ করে। আব্বা বললেন, তোর মা তোকে কিছু বলেনি? কি ব্যাপারে আব্বা? তোকে নিয়ে মেয়ে দেখতে যাব। মেয়ে তো আমাদের জানাশোনা। কুমকুমের কথা মনে আছে? আরে, তুই তো ওকে মক্তবে থাকতে বাংলা ইংরেজি পড়াতি। হতভম্ব হয়ে বলল, মেয়ে দেখতে যাবেন? কার জন্য আব্বা? এ বাড়িতে পুরুষ বলতে তুই আর আমি। তোর কি মনে হয় আমি আমার কথা বলছি? বেকুবের মতো প্রশ্ন করিস কেন? তোর পরীক্ষা শেষ হবার অপেক্ষায় করছিলাম। পরীক্ষা তো শেষ, কিন্তু আমার বিয়ে আমার পছন্দের তো হবে না। এভাবে হুট করে তোর পছন্দের কথা মাথায় রেখেই তোকে নিয়ে মেয়ে দেখতে যাওয়া নইলে একেবারে বিয়ে পড়িয়ে দিতাম। জাহিদ চুপ করে বসে আছে। কিভাবে কি বলবে মাথায় আসছে না। আব্বা পুরো তৈরি হয়ে বলছেন, তোর বিয়ে, মেয়ে দেখতে যাব, কোনো মানে হয়? মেঘার কথাটা কিভাবে বলবে সে? আমাকে বলতে পারত, কিন্তু আব্বার সামনে তো পারবে না। এমন সময় আব্বা কথা বলে উঠলেন, তোর লেখাপড়ার পেছনে কম ঢালেনি। তোকে মাদ্রাসায় ভর্তি করাতে চাইলাম, কিন্তু বললি যে না, শহরে কলেজে পড়বো। দিলাম পাঠিয়ে শহরে। কলেজ ভার্সিটি শেষ করেছিস, তো এখন বিয়ে না করলে কবে করবি? বুড়ো বয়সে? কিন্তু আব্বা, বার এটল করতে চাই আমি, নইলে এত কষ্টের কোনো দাম থাকবে না। বটতলার উকিল বসে আছে, থাকতে হবে। তোকে ব্যারিস্টারি পড়াতে প্রায় 30 থেকে 40 লাখ টাকা লাগবে। না হয় দিলাম, কিন্তু আজকে দুনিয়াদারির উপরে আমার বিশ্বাস নাই। শহরের মেয়েগুলো টপনি ঘুরে মোটা তাজা মাছ দেখলেই বড়শিতে গেঁথে ফেলবে। তাই তোকে বিয়েটা করে দিই, তুইও শান্তিমতো পড়তে যা। কিন্তু আব্বা, আবার কিন্তু কি? যা তৈরি হ। কুমকুমকে দেখতে নিয়ে যাব তোকে। যদিও দেখা দেখির কিছুই নাই, খুবই ভদ্র নামাজি আদব কায়দার মেয়ে। মাদ্রাসা শেষ করেছে এবছর, সেখানেই শিক্ষকতা করছে। এই যুগে এমন চোখস মেয়ে হারিকেন দিয়ে খুঁজে পাবি না। বিয়েটা করে দেওয়া আমার দায়িত্ব। তারপর আমি মরে গেলে দোয়া দিবি। আর বলবি কি, সম্পদ তোকে দিয়ে গেলাম। শোন, দিনকাল একদম ভালো না। মানুষের মধ্যে এখন ভেজাল ঢুকে গেছে। যা বলি তোর ভালোর জন্যই বলি। যা ওঠ, কথা বাড়াস না। জাহিদ হিপনোটাইজ মানুষের মতো উঠে শার্ট পরল। তারপর আব্বার আম্মার সাথে কুমকুম নামের মেয়েটির বাড়িতে গেল। কুমকুমের মা সামনে আসলেন না। কুমকুমের বাবা এসে হাত মেলালেন। তারপর নাস্তা পর্ব শেষে জাহিদকে একটা রুমে বসিয়ে জাহিদের আম্মাও কুমকুমকে নিয়ে আসলেন। বোরকার মতো কি যেন একটা পড়েছে, কেবল মুখটা খোলা। সে যে কুমকুমকে চিনত, তার সাথে এই কুমকুমের কোনো মিলই নেই। ছটফটে কিশোরীটি কেমন চুপচাপ শান্ত হয়ে গেছে। আপাতমস্তক ঢাকা কুমকুম নামের মেয়েটি কেবল সালাম দিল। জাহিদও কোনো কথা বলল না। কুমকুম তো নয়ই, সে মুখ নত করে বসেছিল। মিনিট 5 পর জাহিদের আম্মা ছেলেকে জিজ্ঞেস করে কুমকুমকে উঠিয়ে নিয়ে গেলেন।
বাবা সেখানেই বাজখাই গলায় ঘোষণা দিলেন যে আগামীকাল সন্ধ্যায় বিয়ে হবে। যেহেতু ছেলে বার অ্যাটলতে পড়তে দেশের বাইরে চলে যাবে, তাই আর দেরি করবেন না তিনি। বউ আর কি, সে তো নিজের মেয়ের মতোই। এবারে থাকতো এখন ও বাড়ি থাকবে। কাল একেবারে বিয়ে পড়িয়ে বউ বানিয়ে নিয়ে যাবেন তিনি, বলে হাহা করে হেসে কুমকুমের বাবার সাথে কোলাকুলি করে পাকা কথা দিয়ে বিদায় করে আসলেন। রাতে মাকে একা পেয়ে জাহিদ ফিসফিসে জানাল মেঘার কথা। মা দ্রুত আঁচল মুখে তুলে বললেন, ইন্না নিল্লা, তোকে ওখানে পড়তে পাঠিয়েছি না মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে? তুই কোন বাড়ির ছেলে এই কথা ভুলে যাস না। তোর বাবা শুনলে আগুন লাগিয়ে দেবে। ওসব বাদ দে বাবা, আমি তো তোর বাপকে এ কথা বলতেই পারবো না। সারাটা দিনই জাহিদের চরম উৎকণ্ঠার মধ্যে কেটেছে। মোবাইলটা কতবার যে হাতে নিল তার রাখলো তাই ইয়ত্তা নেই। মেঘাকে কি বলবে সে? ও তো শুনলে কেঁদে কেটে একাকার করবে, নতুবা ট্রেন ধরে সোজা চলে আসবে এখানে। না, মাথা কাজ করছে না। মতামত দ্বিমতে দলাচলে কুমকুমের সাথে বিয়ে হয়ে গেল জাহিদের। মা পারুক পক্ষে জাহিদের সামনে এলেন না। একেবারে সন্ধ্যাবেলায় মাথায় হাত রেখে কেবল বললেন, কুমকুম ভারী মিষ্টি মেয়ে, ওকে বিয়ে করে তুই অসুখী হবি না বাবা। কিসে আমার সুখ তা যদি তোমরা বুঝতে, তাহলে এভাবে বলতে না। শোন রে বাবা, রূপ মন ভোলায়, কিন্তু বিবাহিত জীবনে রূপের পাশে গুণটাও লাগে। কুমকুম গুণী মেয়ে। গয়েভূত একটা মেয়ের গুণ কি হতে পারে তা আমার জানা আছে। কাঁথা সেলাই করা আর পিঠা বানানো ছাড়া এরা কি পারে? তোর মাও কিন্তু আরেক গেয়ভূত। বুঝে কথা বলিস। শোন, ভবিষ্যৎ বংশধর কেমন চাস তা পুরুষকে বিয়ের আগে ঠিক করতে হবে। কারণ যেমন মা তেমন চা হয়। চোখের ভালো লাগায় কেউ জীবন বাজি রাখে? মনে রাখিস, সোনার খনিতে সোনায় জন্মায়, আর কয়লার খনিতে কয়লা। কুমকুম যে সোনার মেয়ে তা তোকে হল করে বলতে পারি। একদিন টের পাবি, এই বলে রাখলাম। আর কথা হলো না। বিয়ে পড়ার পর মেয়েদের বাড়িতে চাপা কান্নার রোল। জাহিদ বিরস মুখে বাইরে দাঁড়িয়ে আছে। বউ নিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। জাহিদ নিজের ঘরে ঢুকে কিছুটা অবাক হলো। তার ঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। খাটে চুপ করে কুমকুম বসে আছে। জাহিদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এটা তার বাসর। সে তো মেঘাকে নিয়ে। ফুপিয়ে কান্নার শব্দে জাহিদের চিন্তাধারা প্রাপ্ত হলো। খানিক ইতস্ত করে খাটের পাশে যেয়ে দাঁড়ালো। মেয়েটা চোখ মুছে ধীরে ধীরে খাট থেকে নামলো। মৃদুস্বরে তাকে সালাম দিল। তারপর একটা কাগজ জাহিদের হাতে দিয়ে বলল, আমার কপালে হাত রেখে এটা পড়তে হবে আপনাকে, বলছে আর চোখ মুছছে। কুমকুম কাছে বলে কিনা চোখটা আর গলাটা লালচে হয়ে আছে। এখনো ফোপাচ্ছে, আবার এটো করতে বলছে। অদ্ভুত মেয়ে তো। চুপচাপ এক জায়গায় বসে কাঁদতে থাক। তোর এত কথা বলার দরকার কি? জাহিদের একদম কথা বলতে ইচ্ছে করছে না। জাহিদ কাগজটা খুলে এই প্রথম মুখ খুলল। এটা কি? এটা দোয়া। স্ত্রীর কপালে হাত রেখে স্বামীকে পড়তে হয়, তবে তার আগে নামাজ পড়তে হবে। অজু আছে আপনার? হ্যাঁ আছে মনে হয়। কেন? মনে হয় টয় না, আসুন অজু করবেন। শান্ত অথচ দৃঢ় স্বরে বলল কুমকুম। আবার অজু করব? জাহিদ বিরক্ত হলো। জি করতে হবে। অজুটা ভাঙলেন কেন? জাহিদ অবাক হলো কিছুটা। মেয়েটা তো চমৎকার কথার পিঠিয়ে কথা চালাতে পারে। তাকে যতটা গেও ভেবেছিল ততটা সে না। কই আসেন। জাহিদ মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল। কুমকুম মগ ভরে পানি তিরতির করে ঢাললো আর জাহিদ অজু করল। দুবার কুমকুম বাধা দিল। আহ, এভাবে কুলি করেন কেন? গড়গড়া করেন? ও, বাসরাতে থেকেই মাস্টারি, মনে মনে বলল জাহিদ। অজু শেষে টাওয়েল এগিয়ে দিল। তারপর নিজে গিয়ে দুটো জায়নামাজ বিছালো। একটা একটু সামনে, অপরটা পেছনে। আপনি কিন্তু নামাজ পড়াবেন? আমি? হ্যাঁ, কেন? কোনো সমস্যা? ইমামতি তো ছেলেদেরকে করতে হয়। ইমাম মানে নেতা। একটা সংসারের নেতৃত্ব আপনাকে দেওয়া হলো, প্রতিটা পুরুষকেই দেওয়া হয়। কে কেমন সংসারের নেতৃত্ব দিতে পারে সেটার উপরে সেই সংসারের ভবিষ্যৎ নির্ভর করে। তুমি তো মনে হয় মাদ্রাসায় মাস্টারি করো, তাই না? জি, কেন? লেকচার শুনে মনে পড়ল। কুমকুমের মুখটা হঠাৎই লজ্জায় লাজে হয়ে গেল। দুঃখিত, চলুন নামাজ পড়ি। শান্তদের বাড়ি থেকে বেরোবার মুখে গাড়িটা দেখল ফারুক। সানগ্লাস পরা একটা ছেলে বসে আছে ভেতরে। একটু পর শান্তর বোনকে নামতে দেখা গেল। ফারুক নিজের মতো করে হেঁটে চলে গেল। আজ তার ভার্সিটিতে অ্যাপয়েন্টমেন্ট ক্লাস আছে। তাছাড়া বাড়িতে আজ তাকে তাড়াতাড়ি যেতে বলা হয়েছে। তাকে নিয়ে কোথায় যেন মেয়ে দেখতে যাবার কথা। ফারুক পা চালালো। মোমো গাড়িতে ওঠার পর থেকে চুপ করে বসে আছে। একটা কথাও বলেনি। জিসান অনেকবার এটা ওটা জিজ্ঞেস করেছে। মোমো দায়সারা গোছের উত্তর দিয়েছে। কেন জানি মোমো জিসানের সাথে সহজ হতে পারে না। আজ মোমোকে নিয়ে জিসানের বড় বোনের বাড়িতে যাবার কথা। ওর বড় বোনের ম্যারেজ ডে আজকে। মোমো সবসময় ইন্ট্রোভার্ট ধরনের মেয়ে। হই হুল্লোড় চেঁচামেচি হুড়োহুড়ি ওর ভালো লাগে না। ওর নিলিবিলি থাকতে ভালোবাসে। বাবা নেই মোমোর। মার শান্তগিনেই ওর জীবন আবর্তিত। মোমোর বড় খালা খুব ধনী মহিলা। তিনি মোমোর জন্য এই বিয়ের প্রস্তাবটা এনেছেন। তার ধারণা মোমোদের পরিবারের লাখ শোকর করা উচিত। এমন ধনী ছেলে পেয়ে। সিলেট ঢাকায় বাড়ি গাড়ি সব আছে। সে যে মোমোকে দেখে পছন্দ করেছে এটাই মোমোর সৌভাগ্য।
তাই মোমোর মাও পাত্রপক্ষের সব রকমের আবদার পূরণে যথেষ্ট থাকেন, তাই ন্যায় হোক কি অন্যায়। অনুষ্ঠান শেষে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। মোমোর মনটা খুব খারাপ। ওই অনুষ্ঠানে জিসান তার বড় বোন আর বোন জামাইয়ের সামনেই মোমোকে নিয়ে নাচানাচি করার জন্য কয়েকবার টানাটানি করেছে। মোমো প্রতিবারই হাত ছাড়িয়ে সরে এসেছে। কয়েকবার তাগাদা দেওয়ার পর জিসান তাকে বাড়ি পৌঁছে দিতে বের হয়েছে, নইলে আরও রাত বাড়ত। ঢাকা শহরে রাত 10টা এমন কোনো রাত না, কিন্তু আবাসিক এলাকাগুলোতে রাত 8টা বাজলেই নীরব হয়ে পড়ে। তেমনি একটা এলাকা দিয়ে যাচ্ছিল ওরা। হঠাৎ জিসান গাড়ি থামালো। মোমো চমকে উঠল। গাড়ি থামালেন কেন? জিসান বলল, তোমাকে একা পাবো বলে। মানে? তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নইলে মা চিন্তা করবেন। ওহো, তোমার মা ভালো করেই জানে তুমি কার সাথে আছো, তাই রাতে যদি আমরা নাও ফিরি তবুও তিনি টেনশন করবেন না বলে জিসান হঠাৎ মোমোর হাত চেপে ধরলে মোমো ধমকে বলে, এসব কি হচ্ছে? প্লিজ চলো না, আজকের সময়টা আমরা নিজেদের মতো কাটাই। শাওনের ফ্ল্যাটটা একদম খা। জিসানের কথা শেষ হবার আগেই মোমো গাড়ির গেট খুলে নেমে পড়ল। এটা দেখে জিসানও দ্রুত নেমে পড়ল। এই কি হলো, নামলি যে? আমি আপনার সাথে যাব না, রিক্সা নেব সামনে গিয়ে, আপনি চলে যান বলে মোমো আঁচলটা টেনে মাথাসহ পুরো অর্ধাংশ ভালোভাবে আবৃত করল। জিসান দৌড়ে ওকে ধরে গাড়ির সাথে চেপে ধরল। উফ, তোমার এই পালাই পালাই ভাবটা আমাকে আর তোমাকে আরো কাছে চম্বুকের মতো টানে বলে মোমোর ঘোমটা দেওয়া মুখটা ভালো করে দেখে বলল, ঘোমটা তোমার রূপে বাড়তি সৌন্দর্য যোগ করেছে। প্লিজ আর কিছু না হোক, একটা চুমো তো ফ্রিতে পেতে পারি, কি বলো? ছাড়ুন আমাকে। রাস্তার মধ্যে এসব কি শুরু করেছেন? লোকজন দেখছে। লোকজন কোথায় পেলে তুমি? দুই পাশে এলাকার দুই পাশে রাস্তা, জনমানবহীন এ প্রান্তরে তুমি আর আমি আদিম হতে বাধা নেই। আর কিছুদিন পর তো আমরা এক হবই, এখনই তাহলে বাধা কিসে বলো? বলে মোমোকে এক প্রকার জোর করে গাড়িতে ঢোকালো। মোমো বুঝতে পারল আজ জিসানের লোভ থেকে সে বাঁচতে পারবে না যদি না সরব না হয়। ভাবনাটা মোমোর শরীরে বাড়তি শক্তি এনে দেয়। তারপর শরীরের সমস্ত শক্তি একত্রিত করে জিসানকে ধাক্কা দিলে ওর মাথাটা গাড়ির ছাদের সাথে ঢুকে যায়। জিসান মাথা ধরে সিটে বসে পড়লে মোমোকে দ্বিতীয় ধাক্কা দিয়ে পাগলের মতো গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে। দিগতিক জ্ঞান শূন্য হয়ে মোমোর সামনের দিকে দৌড় দেয়। আঁচলটা দিয়ে নিজেকে যথাসম্ভব পেছিয়ে নেয়। তখনই দেখতে পায় দুজন যুবক হেঁটে এদিকে আসে। মোমো থেমে যায়। ছেলেগুলো ভালো না মন্দ জানার উপায় নেই। বলা যায় না ওর অবস্থা ফ্রাই প্যান থেকে চুলার আগুনে পড়ার দশা হতে পারে। মোমো একটি গাছের আড়ালে দাঁড়িয়ে গেল। ছেলে দুটো ওকে ক্রস করে চলে যাচ্ছে। মোমোর খুব ইচ্ছে হলো ওদের ডেকে সাহায্য চায়, কিন্তু ভয় হয় যদি ওরা জিসানের মতোই মন্দ লোক হয়। ছেলে দুটো চলে গেছে কিনা দেখার জন্য আরেকবার ওকে দিতে চমকে উঠল। ছেলে দুটোর একজন হলেন শান্ত টিচার। মোমো তার নাম জানে না কি বলে ডাকবে ভেবে ছেলে দুটো ডেকে দৌড় দিল। তারপর পেছন থেকে ডাকলো, এই যে শুনছেন। পরিচিত একটা কণ্ঠ শুনে ফারুক ফিরে তাকিয়ে শান্তর বোনকে দেখে চমকে গেল। মোমো দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আমি খুব বিপদে পড়েছি, প্লিজ আমাকে হেল্প করুন। এত রাতে আপনি এখানে কেন? জিসানের সাথে এসেছিলাম, কিন্তু আর বলতে পারল না মোমো। সে বাঁশপাতার মতো থিরথির করে কাঁপছে। ফারুকের সাথে বন্ধুটি ফারুককে বলল, তুই চিনিস ওকে? শান্তর বোন। ফারুক আর কোনো প্রশ্ন না করে মোমোর দিকে একবার তাকিয়ে বলল, আসুন বলে বন্ধুটির সাথে হাত মিলিয়ে তাকে বিদায় দিয়ে হাঁটা ধরল ফারুক। মোমোর পেছনে রীতিমতো দৌড়াতে লাগলো, কারণ ফারুকের সাথে সে তাল মিলিয়ে হাঁটতে পারছে না, বারবার পিছিয়ে পড়ছে। মেইন রোডে এসে ফারুক একটা রিক্সা ডাকলো। তারপর তাতে মোমোকে উঠতে বলল। মোমো উঠে সরে বসলো। ফারুক একটু বিরক্তি নিয়েই রিক্সায় উঠে বসলো। কিছু দূর যেতেই মোমোর ভয় কিছুটা কাটলো। সে নিচু স্বরে বলল, আপনি আমাকে খুব খারাপ ভাবছেন তাই না? আমার ভাবনায় তো আর আপনার কিছু যায় আসে না, অতএব বাদ দিন এসব কথা। বিপরীত দিকে তাকিয়ে বলল ফারুক। সে যথাসম্ভব সরে বসেছে। হাত দুটোকে দুপায়ের মাঝে পরস্পর মুঠো করে ধরে রেখেছে। তারপরেও সামান্য ঝাঁকিতে দুজনের গায়ে গা লেগে যাচ্ছে। মোমোদের বাসার কাছাকাছি আসতেই ফারুক রিকশাওয়ালার পিঠে হাত দিয়ে থামতে বলে নেমে পড়ল। তারপর পকেট থেকে ভাড়া বের করে রিকশাওয়ালার হাতে দিয়ে বলল, ওনাকে নামিয়ে দিয়ে এসো। তারপর ম্যানেব্যাগের দিকে তাকিয়ে সেটা ভাঁজ করতে করতে বলল, যেতে পারবেন না একা? জি পারবো, আপনাকে অনেক ধন্যবাদ। শব্দটা বলার আগে ফারুক হাঁটা ধরল। মোমো সেদিকে তাকিয়ে ছোট্ট নিঃশ্বাস ফেলে রবের শুকরিয়া আদায় করল। বাসায় ফিরে বেল বাজাতেই মা দরজা খুলে ওকে জড়িয়ে ধরলেন। কোথায় ছিলি তুই? আমি চিন্তায় অস্থির। একা আসলি কিভাবে? মা এক নাগারে প্রশ্ন করেই চললেন। মোমো হকচকে গেল। মা কিভাবে জানলো যে পথে কোনো সমস্যা হয়েছে? মোমো কি বলবো ভেবে পেল না। ড্রয়িং রুমে পর্দা তুলতেই মোমো ভীষণ চমকে উঠল। জিসান সোফার মধ্যে হেলান দিয়ে আদশা হয়ে ওর দিকে তাকিয়ে হাসে। মোমোর চেহারা কঠিন হয়ে গেল। মা পেছন থেকে বলতে লাগলেন, ছিনতাইকারীরা দেখ কি করেছে, জিসানের মাথা ফাটিয়ে দিয়েছে।
জিসান এই অবস্থায় বাড়ি না গিয়ে এত রাতে তোকে খুঁজতে বাড়ি এসেছে। জিসান মুখ গম্ভীর করে বলল, তোমার অভাবে দৌড় দেওয়াটা উচিত হয়নি। বাজে কারো খপ্পরে পড়তে পারতে। ওখানে তো আমি ছিলাম। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দিতাম না। তুমি একা এতটা পথ আসাটা উচিত হয়নি। মা জিসানকে বললেন, তোমাকে একটু দুধ গরম করে দেই বাবা, বসো। মা উঠে গেলেন। মোমো পর্দা ধরে দাঁড়িয়েছিল। ঘুরে চলে আসতে নিলে জিসান পেছন থেকে বলল, কি ভেবেছিলে? এঙ্গেজমেন্ট ভেঙে দিবে? হা হা হা, ওটি হতে দেব না। বিয়ে তো তোমার আমার সাথেই হবে, তারপর বাসর। জিসানের কথার মাঝপথে মোমো ঘৃণা ভরা মুখ ফিরিয়ে চলে এলো সেখান থেকে। জাহিদের বিয়ে হয়েছে আজ 4 দিন হলো। এই 4 দিনে কুমকুম সবাইকে আপন করে নিয়েছে। শ্বশুর শাশুড়ি মহাখুশি কুমকুমের আচরণে। কেবল জাহিদ নিজেই স্বাভাবিক নয়। সে নিজে থেকে কোনো কথা বলে না, কেবল কুমকুম প্রশ্ন করলে জবাব দেয়। জাহিদ বাবাকে তাগাদে দিলেও তার বার এটলার ব্যাপারে। জাহিদের বাবা জানালেন, তিনি টাকার ব্যবস্থা করে রাখবেন। পরের বার এসে জাহিদ টাকাটা নিয়ে যাবে, অথবা ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবে। আগামী শনিবার জাহিদ ঢাকা চলে যাবে। কুমকুমের মনটা খুব খারাপ হয়ে আছে। সে জানে না তার দোষটা কি। বিভিন্নভাবে জাহিদকে প্রশ্নটা করেছে, কিন্তু জাহিদ পরিষ্কার করে কোনো উত্তর দেয়নি। সারাদিন তো এদিক সেদিক করে কাটিয়ে দেয়। রাত হলে ঘরে ঢুকে নিজের মতো করে ঘুমিয়ে পড়ে। কোনো কথাই হয় না ওর সাথে। কুমকুম ঠিক করলো জাহিদ চলে যাবার আগে ওকে চেপে ধরবে। কেন সে এত বিমুখ হয়ে থাকে? রাতে ঘরে ঢুকেই জাহিদ নিজের পাশে বালিশটা ঠিকঠাক করে শুতে যাবে। তখনই কুমকুম এসে ওর পায়ের কাছে বসে। জাহিদ সেদিকে বলে, পায়ের কাছে বসেছো কেন? সরো, ঘুমাতে দাও। জি, ঘুমাবেন তো অবশ্যই, কিন্তু আমার কিছু কথার জবাব দিয়ে তারপর ঘুমান। জাহিদ উঠে বসল। কি কথা? আমি কি আপনার কাছে কোনো অপরাধ করেছি? না। অপরাধ করেছো কেন বলছো? তাহলে আমার সাথে এমন করছেন কেন? কই, কি করছি? আমি আপনার নববিবাহিতা স্ত্রী, অথচ আপনি আমার সাথে কোনো কথাই বলেন না। আমার দ্বারা যদি কোনো বেয়াদবি হয়ে থাকে বলুন, নিজেকে শুধরে নেব। আর যদি আমাকে পছন্দ না হয়ে থাকে তাও বলুন। বললে কি করবে? আব্বাকে বলে বাড়ি চলে যাব। তিনি আপনাকে আপনার পছন্দের পাত্রীর সাথে বিয়ে দিয়ে দেবেন। জাহিদ চমকে উঠল। আমার পছন্দের পাত্রী? কে বলেছে তোমাকে? কেউ বলতে হবে কেন? আপনি সেদিন ঘুমের মধ্যে মেঘা নামের একটা মেয়েকে ডাকছিলেন। তারপর আমি আপনাকে শুয়ে দিতেই আপনি আবার ঘুমিয়ে পড়লেন। আমাকে বলবেন এই মেঘাটাকে? জাহিদের চোখ থেকে ঘুম পালালো। কুমকুম যদি সত্যি সত্যি আব্বাকে বলে দেয়, তো বিদেশে ব্যারিস্টারি পড়তে যাওয়া তো হবেই না, উল্টো আরো কাহিনী হবে। জাহিদকে চুপ দেখে কুমকুম আস্তে করে বলল, মেঘা নামের মেয়েটি বোধ হয় আপনার বান্ধবী, যাকে আপনি ভালোবাসেন, তাই না? জাহিদ কিছুক্ষণ ইতস্ত করে বলল, তুমি ওয়াদা করো আব্বা আমাকে কিছু বলবে না এই ব্যাপারে। কুমকুম স্লান হাসল। ও, আব্বার ভয়ে তাহলে বিয়েটা করা হয়েছে? জাহিদ বিপর্যস্ত বোধ করল। এভাবে কুমকুমের হাতে নাজেহাল হতে হবে ভাবেনি। কুমকুম দীর্ঘশ্বাস ফেলে বলল, বলুন আপনার কথা। নিশ্চিত থাকেন আমি কাউকে বলবো না। জাহিদ কিছুক্ষণ থেমে বলল, মেঘা আমার ডিপার্টমেন্টে পড়ে। বিগত 6 বছর ধরে ওর সাথে আমার বন্ধুত্ব। নাউজুবিল্লাহ। 6টি বছর ধরে আপনি জেনায় লিপ্ত আছেন? দেখো, এটা যে জেনা কি তা আমি বুঝি না। ঢাকার কলেজ বিশ্ববিদ্যালয়ে এনগেজড হয়, তাদের সবার বিয়েও হয়। কুমকুম অবাক হয়ে প্রশ্ন করল। জায়েদ মাথা নাড়ল। না, সবার হয় না, কারোটা হয়। কারো ব্রেকআপ ঘটে, কারো অন্যত্র বিয়ে হয়ে যায়। এসবই এখনকার সমাজে প্রচলিত। কি ভয়ঙ্কর! কেন, তোমার কোনো পছন্দের মানুষ নেই? ও, তুমি তো কারো সামনে যাওই না। জাহিদ সামান্য হাসল। কে বলেছে নেই? অবশ্যই আছে। জাহিদের মুখের হাসি মুছে গেল। কি বলো, কে সে? টপ সিক্রেট, বলা যাবে না। জাহিদ কিছুক্ষণ চুপ থেকে তার আর মেঘার সম্পর্কে দীর্ঘস্থায়িত্বের কথা, দুজনের প্ল্যান, বাইরে যাওয়া সবই বলল। কুমকুম মন দিয়ে শুনল। তারপর বলল, এখান থেকে ফিরে গিয়ে নিশ্চয়ই তার সাথে বন্ধুত্ব রাখবেন, নাকি রাখবেন না? ওকে আমি কষ্ট দিতে পারবো না। জাহিদের কথার ধরনে কুমকুমের চোখে পানি চলে এলো। আড়ালে তা মুছে বলল, একটা অনুরোধ করবো, রাখবেন? জাহিদ তাকালো। কি? আপনি যদি মেঘার সাথে বন্ধুত্ব রাখেন, তবে ওকে অবশ্যই বিয়ে করে নিজের জন্য হালাল করে নেবেন। আর যদি বিয়ে না করেন, তবে সম্পর্ক ভেঙে ফেলুন। জাহিদ হতভম্ব হয়ে বলল, তুমি তো অদ্ভুত মেয়ে। নিজের স্বামীকে বিয়ের পরামর্শ দিচ্ছ? আপনি কারোর সাথে জেনা করছেন, এটা শুনতে খারাপ লাগবে, কিন্তু আপনি আপনার অন্য স্ত্রীর সাথে আছেন, এটা ততটা খারাপ লাগবে না। যতটুকু লাগবে তা হলো ঈর্ষা। আর আমি ঈর্ষাকাতর নই। শুনেছিলাম মেয়েরা নাকি সবকিছুর ভাগ দিতে পারে, কিন্তু নিজের স্বামীকে ভাগ করতে পারে না। তোমার বেলায় দেখছি উল্টো। জাহিদ অবাক হয়ে বলল। সে বুঝতেই পারেনি কুমকুম এত সহজে মেঘার বিষয়টা মেনে নেবে। কুমকুম ম্লান হাসল। বিষয়টা আসলে ভুলভাবে দেখা হয় বলেই এই সমস্যা। মানুষের সবচেয়ে প্রিয় তার সন্তান, যার মুখের দিকে তাকিয়ে সে হাসি মুখে সারা জীবন পার করে দিতে পারে।
সেই সন্তান একটা হোক কি 10টা ভালোবাসা ভাগ হয়ে যায় না। অথচ কোনো মানুষ বিনা সন্তানে কেবল স্বামী স্ত্রীর দিকে কিংবা স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে জীবন পার করতে পারে না। সে সন্তানের জন্য তড়পায়, কাঁদে, অথচ সেই সন্তানকে সে স্বামীর সাথে বা অন্য সবার সাথে ভাগ করে কষ্ট পায় না। আসলে এর মধ্যে অনেক বড় একটা স্বার্থপরতা লুকিয়ে আছে। তুমি আমাকে বিস্মিত করলে। তুমি কি সত্যি চাও আমি মেঘাকে বিয়ে করি? সম্পর্কের হালাল পদ্ধতি হচ্ছে বিয়ে। আপনি বলছেন তাকে আপনি ভালোবাসেন, কষ্ট দিতে চান না। তাহলে বিয়ে না করে এসব কিভাবে করবেন? জাহিদ অবচেতন মনে তাকিয়ে রইল কুমকুমের দিকে। কুমকুম উঠে দাঁড়ালে জাহিদ হঠাৎ কি মনে করে ওর হাতটা ধরে ফেল। তোমার অধিকার নিয়ে তো কিছু বললে না, সেটা একান্তই আমার থাক। কুমকুমের চোখ ফেটে পানি বেরিয়ে এলো। জাহিদ কিছুটা বিচলিত বোধ করলো। কুমকুম সরে নিজের পাশে চলে গেল। বিপরীত দিকে মুখ করে শুয়ে পড়ল। জাহিদ পেছন থেকে ওর দিকে তাকিয়ে রইল। আজ জাহিদ চলে যাবে। কুমকুম নামাজ পড়ে জাহিদের সবকিছু গুছিয়ে হাতের কাছে এনে রাখলো। যাবার 1 ঘন্টা আগে জাহিদ যখন তৈরি হচ্ছিল, তখন কুমকুম চুপ করে এক কোণে বসেছিল। জাহিদের হঠাৎ খুব মায়া লেগে গেল। কাছে গিয়ে ওকে দুহাতে ধরে দাঁড় করালো। কুমকুম চোখ তুলে তাকালো। জাহিদকে মনে করে কুমকুমের হঠাৎ জড়িয়ে ধরল। কুমকুম না পাওয়া ভালোবাসার অভাবে শুকনো ফুলের মতো ম্লান হয়েছিল। শেষ মুহূর্তের এই সঞ্জীবনী সুধাটুকু ওর মধ্যে প্রাণের সঞ্চয় করল। জাহিদ ওর মুখে মুখ রেখে বলল, তুমি খুব ভালো। কুমকুম জাহিদের বুকে মুখ গুজে ভেজা কণ্ঠে বলল, আমি অপেক্ষায় থাকব। মোমোর কথা শুনে ওর মা হতভম্ব হয়ে গেলেন। এসব কি বলছিস তুই? হ্যাঁ মা, আমি বেঁচে থেকেও রোজ মরতে চাই না। দিশান লম্পট চরিত্রের একটা ছেলে, কিন্তু আপাকে এসব শুনতে চাইবে? উনি তো খুব রাগ করবেন। মা, আমার জীবনের চেয়ে তোমার কাছে অন্য কিছু বড় হলো? জেনে শুনে এই কামক চরিত্রের লোকটার হাতে তুমি আমাকে তুলে দেবে? মোমোর কথা শুনে মা কিছুক্ষণ নীরব রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, বলা যায় না, বিয়ের পর হয়তো এসব ঠিক হয়ে যাবে। এটা গদ বাঁধা মুখস্থ কথা মা। যার চরিত্র নাই তার কিছু নাই। বিয়ের পর সে বাইরে অন্য মহিলাদের সাথে এসব করবে। যাক, বুঝেছি। তোমাকে বলে লাভ নেই। তুমি আমাকে বুঝিয়ে সুঝিয়ে ওর হাতে তুলে দেবে। তোমাকে এসব বলে লাভ নেই। মা কিছু না বলে উঠে রান্নাঘরে চলে গেলেন। মোমো অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। তারপর দুহাতে মুখ ঢেকে কেঁদে ফেলল। ভার্সিটির ক্যান্টিনের বাইরে কিছু চেয়ার পাতা আছে। ওরা ওখানে বসে কথা বলছে মেঘার জাহিদ। জাহিদ কিছুটা অন্যমনস্ক আছে। মেঘা ওর কবজি চেপে ধরে বলল, তোমার কি হয়েছে ঠিক করে বলো তো? ফেরার পর থেকে দেখছি তুমি মনমরা যেন বিয়ে করে বউ ফেলে রেখে এসেছো। দুষ্টামি করে হেসে বলল মেঘা। কিন্তু জাহিদ হাসল না। মেঘার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। মনের ভেতর তার নানান ভাবনা সমুদ্রের ঢেউয়ের মতো একের পর এক আসতে পড়ছে। মেঘা জাহিদের চোখের সামনে তুড়ি বাজালো, হ্যালো, কাহা খো গায়ে হো তুম? জাহিদ কপাল কুঁচকাল। কি? মেঘা হাসলো। এটা হিন্দি ভাষা। এর অর্থ হলো তুমি কোথায় হারিয়ে গেছো। খুব সিরিয়াল দেখো বুঝি? না দেখলে ঘুমিয়ে আসে না? জাহিদ দীর্ঘশ্বাস ফেলে দুহাতে মুখ ঢেকে মিনিটখানে ভাবল, মেঘাকে আজ সব সত্য বলেই দেবে। মিথ্যার উপর সে তার সম্পর্ক টিকে রাখতে চায় না। কুমকুম যদি স্ত্রী হয়ে মেঘাকে বিয়ে করার মতো উদারতা দেখাতে পারে, তাহলে মেঘা তো তার 6 বছরের পুরনো বন্ধু। সে নিশ্চয়ই জাহিদের অবস্থা বুঝবে, কুমকুমকে মেনে নেবে। মেঘার ধাক্কায় ঘোর কাটল। আরে কি ভাবছে এত? জাহিদ মেঘার দিকে তাকালো। মেঘা, তোমাকে একটা জরুরি কথা বলবো। বলো। আমি দেশে যাওয়ার পর বাবা হুট করে আমার মতামত না নিয়ে একরকম চাপ দিয়ে বিয়ে করিয়ে দিয়েছে বলে জাহিদ মেঘার মুখের দিকে তাকালো। মেঘা স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। জাহিদ বুঝলো এটা ঝড়ের পূর্বাভাস। ঝড় ওঠার আগে প্রকৃতি কেমন থমথমে হয়ে যায়, এটা সেরকমই। মেঘা আস্তে করে বলল, কি বলেছো তুমি? জাহিদ ওর হাত ধরতে গেলে এক ঝটকে হাত সরিয়ে নিয়ে প্রায় চেঁচিয়ে উঠল মেঘা। হোয়াট ডিড ইউ সে? তারপরের ঘটনা না লেখাই ভালো। ওর কান্না, রাগ, জেদ, চলে যাওয়া, হাত পা ধরা, ফোন না ধরা, গালাগালি করা, এ সমস্ত ঝড় বয়ে যাবার পর একসময় প্রকৃতি শান্ত হলো। প্রায় 1 সপ্তাহ রাগ করে থাকার পর আজ মেঘা নিজেই ফোন দিয়েছে জাহিদকে। কফি হাটে এসো, জরুরি কথা আছে তোমার সাথে বলে ফোন কেটে দিল মেঘা। ঘণ্টাখানেকের মধ্যে মুখোমুখি হলো ওরা। মেঘা শান্ত স্বরে বলল, আমাকে বিয়ে করতে চাইলে শর্ত একটাই, তোমার বউকে ত্যাগ করতে হবে। জাহিদ কিছুক্ষণ চুপ থেকে বলল, সে তার জায়গায় থাক না। সে তো তোমাকে বিরক্ত করতে আসছে না। তোমাকে বিয়ে করব না এ কথা তো একবারও বলেনি। তোমার বউকে ছেড়ে তারপর আমার কাছে এসো। জাহিদ মনে মনে কিছুটা বিরক্ত হলো। বলল, সেক্ষেত্রে তোমাকে বিয়ে করাটা কঠিন হয়ে যাবে, কারণ বাবা জেনে গেলে তুলকালাম কাণ্ড হবে। আমার পড়াশোনায় বন্ধ হয়ে যাবে। তাছাড়া বিয়ে করে তোমাকে নিয়ে ইংল্যান্ড চলে যাব। কুমকুমকে নিয়ে আমাদের না ভাবলেও চলবে। মেঘা মাথা নিচু করে ভাবলো কিছুক্ষণ, তারপর মুখ তুলে বলল, ওকে, বাবার সাথে কথা বলে জানাবো। সেদিনই বাড়ি থেকে ফোন এলো জাহিদের। বাবা জানালেন যে তিনি টাকাটা ব্যাংকে জমা দিয়ে দিয়েছেন। জাহিদও তার বার অ্যাডলর ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিল।
পরের সপ্তাহে মেঘার সাথে বিয়ে হয়ে গেল জাহিদের। বার অ্যাটলর এবং হানিমুন এক ঢিলে দুই পাখি মারতে মেঘার জাহিদ উড়াল দিল ইংল্যান্ডের উদ্দেশ্যে। জাহিদের বাবা একবার বলেছিল, বিলেত যাবার আগে একবার দেশে ঘুরে যা, মা আর বউয়ের সাথে দেখা করে যা। জাহিদ জানালো সে সময় হাতে নেই, তাই দেশে যেতে পারবে না, তবে লন্ডন পৌঁছে ঠিকানা মেল করে দেবে। জাহিদ আসলে কোনো মায়ের বাঁধনে জড়াতে চায় না। জাহিদ ভালো করে জানে কুমকুমকে এড়িয়ে থাকাটা তখন ওর জন্য কঠিন হয়ে উঠবে। আজ মোমোর গায়ে হলুদ, আগামীকাল আগত হবে। 4-5টা ভ্যান গাড়িতে করে প্রচুর ডালা এসেছে। তাতে শাড়ি গহনা থেকে শুরু করে ফুল ফল কসমেটিক্স সবই আছে। জিসানি হঠাৎ সিদ্ধান্তটা নিয়েছে। মোমোর মা প্রস্তুতি ছিল না এত তাড়াতাড়ি বিয়ের জন্য। জিসানদের পক্ষ থেকে চাপ এলো যে দেরি করা যাবে না। গায়ে হলুদ মেখে ফুলের গহনা পরে পাথরের মতো মুখ করে বসে আছে মোমো। ফারুক বেল বাজালে শান্ত দরজা খুলে দিয়ে সালাম দিয়ে বলল, স্যার, কালাপার বিয়ে তো, আজ গায়ে হলুদ, তাই আম্মু ছুটি দিতে বলেছে। ফারুক জিজ্ঞেস করলো, তা ঠিক আছে, কিন্তু তোমার মুখ গোমরা কেন? এটা তো আনন্দের কথা। শান্ত মুখ মুছল। ফারুক ওর হাত ধরে সোফায় বসলো। কি হয়েছে, মন খারাপ কেন? বড় খালা আপুকে কাল অনেক মেরেছে, কারণ আপু জিসান ভাইয়াকে বিয়ে করতে চায় না। জিসান ভাইয়া নাকি ভালো না, কিন্তু বড় খালামনির ভয়ে আজ আপু বউ সেজেছে। ফারুকের মুখ বিবর্ণ হলো। জিসান, এটা তো সেই ছেলেটা যার নাম শান্তর বোন সেদিন রাতে বলেছিল। ফারুক সেদিন কিছু জানতে চায়নি বলে জানা হয়নি, কিন্তু এখন ঘটনাটা কিছুটা স্পষ্ট হচ্ছে। ফারুক দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে কি শিখিয়েছি? যখনই কোনো সমস্যায় পড়বে তখনই মনে মনে আল্লাহর কাছে কায়মনো বাক্যে সাহায্য চাইবে। তিনি সব সমস্যার সমাধানকারী। আচ্ছা, আমি গেলাম, কবে পড়াতে আসতে হবে জানিয়ে ফোন দিও। শান্ত মাথা নেড়ে ভেতরে চলে গেল। ফারুকও দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে গেল। জাহিদ নতুন জীবনে মহাব্যস্ত হয়ে পড়ল। পড়াশোনা, নতুন সংসার নিয়ে দুজনেই মহাব্যস্ত। দুজনেই পালা করে পড়ে আর ফাঁকে ফাঁকে শহরটা ঘুরে দেখে। বেশ কিছু নতুন বন্ধুও ছুটে গেল তাদের, দুজন আর বাঙালি। নতুন ঠিকানা মেল করার পর গত মাসে আব্বার একটা চিঠি এসেছিল যে কুমকুম কিছুটা অসুস্থ। চিঠিটা পেয়ে জাহিদ আনমনা হয়ে পড়েছিল। মেঘা খুব বিরক্ত হয়েছিল সেদিন। সে লক্ষ্য করেছে গ্রাম থেকে চিঠি আসলে জাহিদ কেমন অন্যমনস্ক হয়ে থাকে সারাদিন। মেঘা তখনই সিদ্ধান্ত নিল তাদের উজ্জ্বল ভবিষ্যতের সাথে জাহিদকে সব সিলি পেইন থেকে দূরে রাখতে হবে। যার ফলে মায়ের প্রচণ্ড অসুস্থতা এবং তারপর তার মৃত্যু সংবাদ, কুমকুমের আবেগ ভালোবাসা সবকিছু খামবদ্ধ অবস্থায় ডাস্টবিনে আশ্রয় পেল। জাহিদ তার কিছুই জানল না। সে কারণেই কিনা কে জানে প্রথম সেমিস্টার পরীক্ষায় জাহিদ ডিস্টিংশন মার্কস পেয়ে সবার মুখ উজ্জ্বল করল। এখন সেকেন্ড সেমিস্টারে প্রস্তুতি চলছে। এরই মাঝে 1 বছর সময় পেরিয়ে গেছে। জাহিদের বাবা খুব অসুস্থ হয়ে পড়েছেন। স্ত্রীর মৃত্যুর পর তিনি পুরোপুরি ভেঙে পড়েছেন। কুমকুম আর কেয়ারটেকার চাচা মিলে তার দেখাশোনা করে, পাশাপাশি কুমকুম তার মাদ্রাসাতেও দেখাশোনা করে। এটা না থাকলেও ওর জন্য সময় কাটানো মুশকিল হয়ে যেত। প্রতি রাতে তাহাজ্জুদের পার্টিতে জাহিদের সুস্থতা ও সফলতা কামনা করার নিত্যদিনের কাজ। বিয়ের আকত পড়ানোর আগে দিয়ে মোমো খুব কাঁদছিল। শান্ত বোনকে এমন কাঁদতে দেখতে পারল না। নীরবে মায়ের ঘরে গিয়ে এক কোণে দাঁড়িয়ে দুহাত তুলো আকাশ পানে, ওগো দয়াময়, আমার আপুর কষ্ট দূর করে দাও, ওর কান্না মুছে দাও বলে শান্ত নিজেও কেঁদে ফেলল। মোমো বউ সেজে বসে আছে। বরযাত্রী এসে গেছে। প্রচুর ফটকা আর আতশবাজি ফোটানো হচ্ছে। ফটকা ফোটানোর শব্দে কানে তালা লেগে যাবার দশা। জিসানের খুব শখ ছিল স্টার প্লাস স্টাইলের বিয়ে করবে, তাই প্লাস লক্ষ টাকা খরচ করে এসব আতশবাজি ইন্ডিয়া থেকে আনিয়েছে। এলাকাবাসী আতশবাজির ঝলক তাকিয়ে তাকিয়ে দেখছে। মোমো লাল বেনারসিতে মুড়ে ঘরের এক কোণে দেওয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে। ওর সাথে মেয়েরা সব আতশবাজি দেখতে ছাদে দৌড় দিল। হঠাৎ জানালে দিয়ে একটা উড়ন্ত আতশবাজি মোমোর আঁচলে পড়া মাত্রই সানসেটের আঁচলে দাউ দাউ করে আগুন লেগে গেল। মোমো প্রথমে টের পায়নি, পরে গরম ভাব লাগাতে চিৎকার দিয়ে উঠে ছুটে যায় বাইরে। ওর চিৎকার শোনার মতো সেখানে কেউ নেই, সবাই ছাদে। কেবল মোমোর মা শান্ত টিচারকে বেতনের টাকা দেওয়ার জন্য ডেকেছিলেন বলে ড্রয়িং রুমে তার সাথে কথা বলছিলেন। চিৎকার শুনে মোমোর মা দৌড়ে এসে দেখলেন মোমোর শরীরে দাউ দাউ আগুন। তিনি প্রবল চিৎকার দিলে ফারুক দৌড়ে এসে হাতের কাছে শরবতের একটা ছোটখাটো বালতি পেয়ে সেটা ওপর করে ঢেলে দিল মোমোর মাথার উপরে। মোমো সংজ্ঞাহীন হয়ে গেল। ততক্ষণে সবাই ছুটে এসেছে। বড় খালা, জিসান সবাই হতভম্বের মতো তাকিয়ে আছে। ফারুক দ্রুত মোমোকে পাজা খোলা করে কোলে তুলে নিয়ে জিসানকে বলল, আপনার গাড়িতে বের করুন। জিসান হতভম্ব ভাব কাটিয়ে দ্রুত দৌড় দিল। আধা ঘন্টার মধ্যে মোমোকে বার্ন ইউনিটে নেওয়া হলো। নববধূর বেশে আধা পোড়া মোমোকে দেখে ডাক্তাররা নিজেই হকচকিয়ে গেল। জিসান বিমূঢ় হয়ে একখানে দাঁড়িয়ে রইল। তাড়াতাড়ি মোমোকে ইমার্জেন্সিতে নেওয়া হলো। ইতিমধ্যে বড় খালা সহ বাকিরা এসে পড়েছেন। ডাক্তারদের একজন এসে ফারুককে জানালেন দ্রুত টাকা জমা দিয়ে বন্ড পেপারে সই দিন, রোগীর অপারেশন লাগবে। ফারুক হাতের ইশারায় জিসানকে দেখাইয়া বলল,
উনি মেয়ের গার্জিয়ান, ওনাকে বলুন। বড় খালা জিসানকে বলেন, জিসান তুমি সই করে দাও বাবা, টাকার ব্যবস্থা আমরাই না হয় করব। জিসান হঠাৎ উঠে দাঁড়ালো, খেকে উঠে বড় খালাকে বলল, এসব ব্যাপারে আমাকে টানবেন না। মানবিকতার খাতিরে গাড়ি করে হাসপাতাল পর্যন্ত এনেছি, সব দায়িত্ব আমি কেন নেব? আমার কি বিয়ে হয়েছে নাকি? আমি এসবে নেই, বলে জিসান তার মাকে নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করলো। বড় খালা বোকার মতো দাঁড়িয়ে রইল। তার এখন এমন অবস্থা, না পারছে যেতে, না পারছে থাকতে। মোমোর মা মুখে আঁচল চাপা দিয়ে কাছে শান্ত ফারুকের শার্ট ধরে টান দিয়ে বলল, স্যার কিছু একটা করেন, আপুকে বাঁচান। ফারুক সম্বিত ফিরে নার্সের হাত থেকে কাগজটা নিয়ে বড় খালাকে বলল, আমি যদি সই করে আপনাদের আপত্তি আছে? বড় খালা চোখ মুছে দ্রুত বললেন, না না বাবা, আপত্তি কি করব? আমাদের মেয়ের জান যায়, তোমাকে আল্লাহ পাঠিয়েছে। ফারুক 1 মিনিট ভেবে খসখসিয়ে সই করে কাগজটা নার্সের হাতে ফেরত দিল। তারপর টিউশনিতে পাওয়া পুরো বেতনটাই জমা দিয়ে দিল। মোমোর মা হতবাক হয়ে চেয়ে রইল। জাহিদের বাবার শরীরটা আগের চেয়ে কিছুটা ভালো। এদিকে কুমকুমের বাবা কিছুদিন পরপর এসে দেখে যান জাহিদের চিঠি এসেছে কিনা, খোঁজ খবর করেন, কিন্তু কোনো খবর নেই বলে তিনি হতাশ হন। কিন্তু কুমকুমের মধ্যে কেন কোনো হতাশা নেই? জাহিদের আব্বা কেঁদে ফেললেন, মারে তোকে বিয়ে করে এনে এক কষ্টের মধ্যে ফেলে দিলাম। ছেলেটা এভাবে সবাইকে ভুলে যাবে ভাবিনি। মানুষ একটা চিঠি তো দেয়, ফোন তো করে, সে পুরোপুরি ভুলে বসে আছে আমাদের। অন্তত তোর কথা ভেবে হলেও তো ফোন করা উচিত। কুমকুম ম্লান হাসল, এসব ভেবে আপনি ভারাক্রান্ত হবেন না বাবা, ওপরে আল্লাহ আছেন। আমি আমার যাবতীয় দুঃখ কষ্ট তার কাছে নিবেদন করি, তিনি নিশ্চয়ই উত্তম ফয়সালাকারী। কুমকুমের অঢল ধৈর্য দেখে আব্বা কিছুটা সান্ত্বনা পান। জিসান বিয়ে ভেঙে দিয়েছে, আংটি ফেরত পাঠিয়েছে। মোমোর মাও বড় খালার আদেশে তাদের পাঠানো যাবতীয় সরঞ্জাম ফেরত পাঠিয়েছে। মোমোর অপারেশন শেষে ওকে বেডে দেওয়া হয়েছে। ডাক্তাররা ফারুকের কাঁধে চাপড় দিয়ে বললেন, জোর বেঁচে গেছেন উনি, 30% ইনজিওর্ড হয়েছে। প্রপার যত্ন এবং চিকিৎসায় উনি সেরে উঠবেন, তবে ভেতর থেকে শুকাতে প্রায় 3 মাস লাগবে। তার আগে ওনাকে ফুল বেড রেস্টে থাকতে হবে। মোমোর পুরো দেখাশোনায় ফারুক করছে ঠিকই, কিন্তু সে রুমের ভেতরে আসে না, বাইরে থেকে খোঁজ খবর করে প্রয়োজনীয় কাজ সেরে চলে যায়। একদিন ফারুক তার মাকেও নিয়ে আসে মোমোকে দেখার জন্যে। তিনি মোমোর গালে হাত রেখে আদর করে বলে, আল্লাহ মেহেরবান, তোমার মুখটা বেঁচে গেছে। এরই মধ্যে নার্স এসে রুম থেকে সবাইকে বের করে দিয়ে মোমোর ক্ষতস্থানে ড্রেসিং করে ওষুধ লাগিয়ে দেয়। প্রায় 20 দিন হাসপাতালে থাকার পর মোমোকে আজ বাসায় নেওয়া হবে। বিকেলে মোমোকে ডিসচার্জ দেওয়া হবে। তার ঘণ্টাখানেক আগেই ফারুক তার মাকে নিয়ে উপস্থিত হয়। কিছুক্ষণ কথা বলার পর তিনি হঠাৎ মোমোর মায়ের হাত ধরে বলেন, আপনার যদি আপত্তি না থাকে তো মোমোকে আমার ফারুকের বউ করে নিতে চাই, আপনি কি বলেন? এমন অপ্রত্যাশিত প্রস্তাবে মোমোর মা দিশেহারার মতো বড় বোনের দিকে তাকালেন। বড় খালা ফারুকের মায়ের হাত চেপে ধরে বললেন, সব জেনে শুনে যে আপনারা মোমোকে নিতে যাচ্ছেন, এটা তো আমাদের পরম সৌভাগ্য। মোমো এখন কোনো রকমে উঠে বসতে পারে। এই অবস্থাতেই একটা হালকা সুতির ঢোলা জামা পরানো হলো মোমোকে। কেবল মাথায় জোড়া ওড়নাটাতেই মোমোকে বৌদের মতো দেখাচ্ছে। কাজী সাহেব হাসলেন, জীবনে অনেক বিয়ে পড়িয়েছি, মাশাল্লাহ এমন বিয়ে পড়ানোর সৌভাগ্য হলো। বিয়ে পড়িয়ে বরকনের জন্য অনেক দোয়া করে তিনি বিদায় দিলেন। একদম ঘরোয়া পরিবেশে মোমোর বিয়েটা হয়ে গেল। শান্তর খুশির আর ধরে না। নতুন বউকে বাড়ি আনা হলো। ফারুকের ঘরটা মা আগে থেকে গুছিয়ে রেখেছিলেন। তিনি মোমোকে সাবধানে খাটিয়ে বসিয়ে দিয়ে বললেন, এই হলো তোমার ঘর, তুমি বসো। ফারুক তোমার জন্য ওষুধ আনতে গেছে। মোমোর লজ্জাবনত মুখে কৃতজ্ঞ চিত্তে সেই উপকারী বন্ধুর অপেক্ষা করছে। তার জানতে হবে কেন এই অসুস্থ অবস্থায় তাকে বিয়ে করলো ফারুক। মোমোকে নিয়ে নিজের বাসাটা ঘুরে দেখালেন ফারুকের আম্মা। শান্ত এসেছিল সাথে, কিছুক্ষণ আগে ও চলে গেছে কারণ ওর সামনে পরীক্ষা। বাসাটা ছোটখাটোর মধ্যে সুন্দর, ছিমছাম করে গোছানো। শেষে মোমোকে নিয়ে ফারুকের রুমে বসিয়ে ওর মা বলতে লাগলেন, আমার ফারুকের মতো ছেলেই হয় না। ওর বাবা মারা যাওয়ার পর থেকে ও আমার নেওটা, কখনো আমার কাছে কিছু লুকায় না জানো। যেদিন তুমি পথে বিপদে পড়েছিলে সেদিন ওকে নিয়ে এক জায়গায় পাত্রী দেখতে যাবার কথা ছিল। মেয়ে দেখেও এসেছি। ফারুক আমার পছন্দের ওপর ছেড়ে দিল। আমি মোটামুটি হ্যাঁ বলেই দিয়েছিলাম, কিন্তু খবর পেলাম মেয়েটা অন্য কাউকে পছন্দ করে। কিন্তু ওর পরিবার আবার ফারুককে পাত্র হিসেবে খুব পছন্দ করেছে। করলে কি হবে, ফারুক তো বেঁকে বসলো। ও আবার এসব খুব মানে, মেয়েদের খোলামেলা চলাও একদম পছন্দ করে না। পরে আমরাই আর গেলাম না। মোমো চুপ করে বসে বসে শাশুড়ির কথাগুলো শুনছিল। তখনই ফারুক সালাম দিয়ে ঘরে প্রবেশ করলো। মোমো সচেতন হয়ে গুছিয়ে বসলো, মাথায় কাপড় টেনে দিল। এসব করতে গিয়ে লক্ষ্য করলো ওর মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করছে। ফারুক এক পলক মোমোকে দেখল, তারপর হাতের ওষুধগুলো বেড সাইড টেবিলে সাজিয়ে রাখলো। মাকে ডেকে বাইরে নিয়ে গেল। মোমো ওষুধগুলোর দিকে তাকিয়ে রইল। বুকের ভেতর অপরাধবোধের বোঝাটা আরো বাড়ল। যে মানুষটা চাইলেই একটা ভালো মেয়েকে বিয়ে করে সংসার পাততে পারত,
সে কেন মোমোর মতো সমস্যাক্রান্ত রোগীকে বউ করে নিজের ঘরে নিয়ে এলো শুধুই সেবা করার জন্য? কেন স্বল্প আয়ের এই লোকটা এতগুলো বাড়তি খরচের বোঝা মাথায় পেতে নিল? মোমো যখন এসব ভাবছে তখনই ফারুক এসে খাটের একপাশে বসল। কেন বলতে পারবে না? মোমো লজ্জায় চোখ তুলে তাকাতে পারল না। লোকটার নিকট ঋণ এত বেড়ে গেছে যে সারা জীবন তার নিকট দাসত্ব করলেও বোধহয় কৃতজ্ঞতা আদায় করতে পারবে না। অন্তত মোমোর তাই মনে হলো। কি ভাবছেন? নাকি মন খারাপ? মোমো মাথা নাড়ল। ফারুক বলল, জ্বরটা দেখি বলে মোমোর কপালে হাত রাখল। মোমো ভেতরে ভেতরে কেঁপে উঠল। ভালোবাসার প্রথম স্পর্শ, প্রিয় পুরুষের বিশ্বাসী ছোঁয়া। না, আল্লাহর রহমতে জ্বর তো তেমন নেই। 99-এর মতো হবে, ওটা থাকবে। মম, আপনার লাস্ট ড্রেসিং হয়েছে দুপুর 2টায়, নেক্সট ড্রেসিং একেবারে রাতে। নার্স আসবে। মুখ ফসকে বলে ফেলল মোমো। ফারুক অন্তর্ভীতি দৃষ্টিতে তাকালো। আমার অত পয়সা নেই, আমি ড্রেসিং করব। কোনো সমস্যা? মোমোর নাক মুখ গরম হয়ে উঠল। আপনি পারবেন? ড্রেসিংটা এমন কঠিন কিছু না। এই প্রথম ফারুক হাসলো। আর মোমো লক্ষ্য করলো হাসিটা হৃদয় কারা, নাকি মোমোরই এমন লাগছে। আমি জানি আপনি হয়তো ভাবছেন কেন হুট করে বিয়ের সিদ্ধান্তটা নিলাম। ফারুক হঠাৎ বলল। মোমো মুখ নিচু করে রাখলো। ফারুক মৃদু এসে বলল, ওর অনেক কারণ আছে, আপাতত দুটো কারণ বলি। একটা হলো আপনার চলমান অবস্থায় যে ঝড় আপনার উপর দিয়ে বয়ে যাচ্ছিল তাতে আপনাকে একা সেরে আসাটা অন্যায় হতো। দ্বিতীয়ত, আপনি একা লড়াই করে যাচ্ছিলেন, এটা অন্যায়ের বিরুদ্ধে। আমার মনে হলো আপনার সহযোদ্ধা প্রয়োজন, সুযোগটা অন্যভাবে পেয়ে গেলাম। আমার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে আর দেরি করিনি। কিন্তু আপনার তো কোনো দায় ছিল না। তা ছিল না, কিন্তু এড়িয়ে যেতেও পারছিলাম না। প্রথমে সেই রাতের ঘটনাটা, তারপর আপনার বাসায় ঘটে যাওয়া একের পর এক বিপর্যয়গুলো, যার প্রায় কয়েকটা আমার সামনে ঘটেছে, আবার কয়েকটা শান্তর কাছ থেকে জেনেছি। বিশেষ করে আপনার বিয়ের দিন ঘটে যাওয়া ঘটনার পর আমার সাথে পুরো বিষয়টা নিয়ে আলাপ করি। মা আপনাকে না দেখেই আমাকে কিছু সাজেশন দেন, আমি সেটা মেনে নিই। ইসলামিক জীবনযাপন আমরা অনেকেই করি, কিন্তু কিছু কঠিন পরিস্থিতিতে আমরা স্বার্থপরের মতো সরে আসি। তখন আর ইসলামিক চেতনা আমাদের মধ্যে থাকে না। আপনি আমাকে এই পরিস্থিতি থেকে বাঁচাতে বিয়ে করেছেন। চরম বিষয়ে বলল মোমো। ফারুক দীর্ঘশ্বাস ফেলল। দুটো কারণ এক্সপ্লেন করেছি, আরেকটা কারণ আছে যেগুলো এই মুহূর্তে বলতে চাচ্ছি না। তাছাড়া ভালোবেসে বিয়ে না করলে বিয়ের অর্থ তো আর বদলে যাবে না। ভালোবাসা তো যে কোনো সময় হতে পারে, বরং বিয়ের পরে ভালোবাসাটাই বেশি মজবুত হয়। মোমো মৃদুস্বরে বলল, এমন বিয়েতে আপনি সুখী হতে পারবেন? সুখ জিনিসটা আপেক্ষিক। আমি অল্পে তৃপ্তি হতে ভালোবাসি। মোমো ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কি বলে আপনার কৃতজ্ঞ আদায় করব বুঝতে পারছি না। ব্যাপারটা এভাবে দেখছেন কেন? আর কৃতজ্ঞতা আদায়ের প্রশ্ন উঠছে কেন? আমি আপনার উপকার তো অন্যভাবে করতে পারতাম, তবু বিয়ে করলাম কেন? এটা বোঝার মতো বুদ্ধি তো আপনার আছে না। সত্যিই বুঝতে পারছি না, মোমো বলল। ফারুক হেসে বলল, আচ্ছা, একসময় বুঝিয়ে বলবো, এখন আপনি বিশ্রাম নিন। মোমো পেছন থেকে বলল, ইয়ে, ড্রেসিংটা আজ না করলে হয় না? ফারুক সাথে সাথে জবাব দিতে গিয়ে থমকে গেল। তারপর বলল, ও আচ্ছা, তাহলে আমাকে বলবো। বলে আর দাঁড়ালো না ফারুক। রাতের খাবারটা একসাথেই খেলো ওরা। খাওয়া শেষে ফারুক আম্মাকে বলল, আম্মা, আমার একটু কাজ আছে, বাইরে যাচ্ছি কিছুক্ষণের জন্য। তুমি একটু মোমোকে ড্রেসিং করে দিতে পারবে? খুব সহজ, আমি শিখিয়ে দিচ্ছি। পারবো না কেন? তা তুই আবার এত রাতে কই যাবি? এই একটু বাইরে কাজ আছে বলে ফারুক উঠে পড়ল। মোমো মাথা নিচু করে খেয়ে চলল। ফারুক চলে যেতে মোমোর গমন পথের দিকে তাকিয়ে থাকলো। ফারুকের কথা মতো কাপা হাতে ড্রেসিং করলেন ওর আম্মা। তারপর মোমোকে বললেন, শোন রে মা, ফারুক এখন তোর স্বামী, ওকে স্বামীর পূর্ণ মর্যাদাটাই তোকে দিতে হবে। ওকে পর মনে করবি না। তোর যা সমস্যা সবকিছু তো ওকে দেখবি, আর আমি তো আছি। মোমো উত্তর দিল না। কানে ঘাড়ে পিঠে মলম মাখাতে গিয়ে ফারুকের মা টের পেলেন মোমোর লজ্জা পাচ্ছে, কারণ মোমোর কানটা গরম লাগলো তার কাছে। হেসে বললেন, দূর বোকামে, এত লজ্জা পাওয়ার কি হলো? তোর শ্বশুর যখন প্রথম আমাদের বাড়ি এলো, শাশুড়ি তার বিয়ের গল্প শুরু করলেন। তারপর মোমোর হাতে মলমটা ধরিয়ে দিয়ে বললেন, সামনে তুই নিজেই লাগাতে পারবে, আয়নার সামনে চলে যাও। বলে তিনি নিজের ঘরে চলে গেলেন। মোমো আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কাপড় সরিয়ে ধীরে ধীরে আঙ্গুলে করে মলম মাখাতে লাগলো। ঝুঁকে পেটে দিতে কিছুটা কষ্ট হচ্ছে, পুরোটা দেখতেও পাচ্ছে না। এমন সময় ফারুক সালাম দিয়ে ঘরে প্রবেশ করলো। মোমো কাপড় ছেড়ে দিয়ে আঙ্গুলের মলম নিয়ে দাঁড়িয়ে রইল। ফারুক সেদিকে তাকিয়ে বলল, কি হলো? ওভাবে দাঁড়িয়ে আছেন কেন? মোমো মাথা নাড়ল, না এমনি। ফারুক ওর বলা ধরনের সামনে এলো। ওর হাত তুলে ধরে দেখলো তাতে মলম নিয়েছে, তার মানে ও এখনো মলম লাগানোর কাজ শেষ করেনি। ফারুক মেঘ ডাকা স্বরে বলল, কোথায় কোথায় দেওয়া বাকি আছে? মোমো আড়ষ্ট হয়ে মুখ নামিয়ে নিল। ফারুক ওর হাত থেকে মলম নিয়ে ফট করে ঝুঁকে পুকে পাজা কোলে তুলে নিয়ে খাটে বসিয়ে দিল।
তারপর ভারী স্বরে বলল, কই দেখি, আমাকে দিতে দাও। তুমি পারবে না বলে মোমোকে চিৎ করে শুয়ে দিয়ে ওর ক্ষতস্থানে মলম মাখাতে লাগলো। মোমো একটা বালিশ নিজের মুখের দিকে টেনে নিল। কাজ শেষ হলে ফারুক নিজেই বালিশ সরিয়ে হাসলো। কাজ শেষ, আমার পারিশ্রমিক কই? মোমো আবারও লজ্জায় লাল হলো। ফারুক ওর গালে মৃদু চাপড় মেরে হাত ধুতে চলে গেল। রাতে ফারুক না ঘুমিয়ে বসে বসে খাতা দেখতে লাগলো। মোমো এক পর্যায়ে বলল, কিসের খাতা? স্কুলের ফাইনাল পরীক্ষার খাতা। রাত জেগে দেখবেন, দিনে তো সময় পায় না, তুমি ঘুমাও বলে ফারুক নিজের কাজের মধ্যে ডুবে গেল। আর মোমো পরম প্রশান্তিতে চোখ বুঝল। রবির লক্ষ্য শুকর যে ফারুকের মতো স্বামী পেয়েছে। জাহিদ বাড়ি থেকে এসে চিঠি পেয়েছে গত বছর। এবছর আর যোগাযোগ হয়নি বাড়ির সাথে। মাঝে মাঝে মায়ের কথা মনে পড়ে। বন্ধু বান্ধব আর পড়াশোনার চাপে জাহিদ পেছনের কথা যেন ভুলেই গেছে। ভার্সিটি যাবার জন্য তৈরি হচ্ছিল জাহিদ। মেঘা ওর আগেই বেরিয়ে গেছে। জাহিদ আলমারি থেকে নিজের একটা শার্ট বের করতে গিয়ে হঠাৎ কুমকুমের একটা ছবি শার্টের ভাঁজের ভেতর থেকে মাটিতে পড়ে যায়। জাহিদ চমকে ওঠে ছবিটা দেখে। তারপর ভাবে ছবিটা এখানে এলো কি করে। সে কিছুক্ষণ ছবিটা দেখল, আনমনেই বলে উঠল, সরি কমকম, আমাকে মাফ করে দিও। মনটা আরো ভারাক্রান্ত হবার আগেই সে ছবিটা দ্রুত নিজের একটা বইয়ের ভেতর গুজে রেখে দিল। দীর্ঘশ্বাস ফেলে তৈরি হয়ে ভার্সিটিতে চলে গেল। জাহিদের পাশে যে ছেলেটি বসে, সে অস্ট্রেলিকার নাগরিক। প্রায় 6.5 ফিট লম্বা আর সাংঘাতিক আমোদে। সবসময় হই হুল্লোড় নিয়ে থাকতে পছন্দ করে। সে জাহিদের হাত থেকে বইটা টেনে নিয়ে ইংরেজিতে বলল, আজকের অধ্যায়টা খুব টাফ, সে কিছু বুঝতে পারছে না। জাহিদ হেসে বলল, মাথা মোটা না হলে বুঝতে আজকের চ্যাপ্টারটাই তুলনামূলক ইজি। ছেলেটার নাম সানি ক্রুজ। সে জাহিদের বইয়ের পাল্টা উল্টাতে গিয়ে কুমকুমের ছবি পেয়ে হৈ হৈ করে উঠল। জাহিদ চমকে তাকিয়ে দেখল, সানিয়ার কয়েকটা ছেলে কুমকুমের ছবি নিয়ে বিভিন্ন রকম মুখভঙ্গি করছে। সানি বলছে, হাউ সেক্সি গার্ল, ওয়াও, ইজ সি ওর গার্লফ্রেন্ড, মম, লাভলি, ও কুল। কি হলো কে জানে, মাথায় রক্ত চড়ে গেল। হেউ বাস্টার বলে সানি নাকে ঘুষি দিতেই সানির নাক মুখ লাল হয়ে গেল। সবাই মিলে ধরাধরি করে থামালো। সানি দ্রুত সরি বলে ক্লাস থেকে বেরিয়ে গেল। রাতে প্রচন্ড মন খারাপ ছিল জাহিদের। মেঘা একবার শুধু বলল, আজ ক্লাসের সানির সাথে নাকি সিনকের করেছ। জাহিদ কপালে হাত রেখে শুয়েছিল। মেঘা বলল, কি নিয়ে বেঁধেছিল? জাহিদ বলল, কিছু না, আমার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। পরদিন সকালে জাহিদের ঘুম ভাঙল প্রচুর জ্বর নিয়ে, সাথে শরীরে লাল গোটির মতো অ্যালার্জি নিয়ে। মেঘা ওকে পেইন কিলার দিয়ে নিজে ভার্সিটি চলে গেল। জাহিদ অনুরোধ করলো, আজ না হয় নাই গেলে। আরে না, ইম্পর্টেন্ট ক্লাস আছে। জাহিদার কথা বাড়ালো না। জাহিদের জ্বর কমলেও শরীরের অ্যালার্জিগুলো ভয়াবহ রূপ নিতে শুরু করলো। জাহিদ নিজে ডাক্তারের কাছে গেল। তারা প্রথমে ওটাকে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ভেবে ওষুধ দিল। তারপর মাসখানেক পর আবার ওই ওষুধ বদলে ওষুধ দিল। এভাবে 6 মাসের মধ্যে লন্ডনের সব বড় বড় ডাক্তার দেখানো হয়ে গেল জাহিদের। ডাক্তাররা অবশেষে বললেন, এটা একটা রেয়ার স্কিন ডিজিজ, এর কোনো চিকিৎসা নেই, বরং এটি ছোঁয়াচে। এই কদিনে জাহিদের সর্বাঙ্গ অ্যালার্জিটা ছড়িয়ে পড়ল। 7ম মাসের মাথায় জাহিদ জানালো সে চোখে ঝাপসা দেখতে পাচ্ছে। সেই ডাক্তার জানালেন এগুলো তার স্কিন ডিজিজের সাইড ইফেক্ট এবং ধীরে ধীরে সে অন্ধ হয়ে যাবে। সব শুনে মেঘা সব রকম চিকিৎসা শেষে হতাশ হয়ে জাহিদকে বলল, সরি জাহিদ, তোমার জন্য আমি আমার লাইফকে ঝুঁকির মধ্যে ফেলতে পারবো না। মেঘা জাহিদকে ডিভোর্স দিয়ে নিজের মতো সরে গেল। জাহিদ নিজেকে অভিশাপ দিল, এসবই আমারই কৃতকর্মের ফল। বহু কষ্টে লোক ধরে দেশে ফেরার টিকিট জোগাড় করলো, কারণ চোখ যেভাবে ঝাপসা হচ্ছে, সামনে দেখায় না বন্ধ হয়ে যায়। এমনিতেই ও সোয়াসে স্কিন ডিজিজের জন্য কেউ সহজে ওর কাছে ফিরতে চায় না। তার উপরে এই বিদেশ ভুঁয়ে মরে পড়ে থাকলেও কেউ খোঁজ নিতে আসবে না। জাহিদ বার অ্যাটলর কোর্স কমপ্লিট না করে দেশে উড়াল দিল। সোজা সিলেট এয়ারপোর্ট এসে নামলো ওর প্লেন। জাহিদ চোখে একদম দেখে না বললেই চলে। এয়ারপোর্ট থেকে লোক ধরে বহু কষ্টে নিজের গ্রামের বাড়িতে পৌঁছালো। শ্বশুর আব্বাকে ওষুধ খাইয়ে দিয়ে কুমকুম কোরআন শরীফ পাঠ করতে লাগলো। শ্বশুর আব্বা বললেন, তোর পোড়া হলে একটু আসিস তো মা, কিছু কথা বলবো তোর সাথে। কুমকুম মাথা নাড়ল, জি আব্বা। কিছুক্ষণ পর কোরআন শরীফ তুলে রেখে আব্বার সামনে এসে বসলো কুমকুম। জি বলুন আব্বা। মাগো, তুই আর কতদিন এভাবে নিজেকে অপেক্ষা করিয়ে রাখবি? তোর নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে। আমি বলি কি, তুই নিজের জীবন নিয়ে আরেকবার ভাব। আব্বা, আপনি বলেছেন এ কথা? হ্যাঁ বলছি, কারণ তুই আমার মেয়ের মতো। স্বার্থপরের মতো তোকে এভাবে অকারণে আটকে রাখতে পারি না। তোর বাবা আমাকে কয়েকবার অনুরোধ করেছে তোকে যেন বুঝিয়ে বলি। বাবা এসব কবে বললো? কই, আমি তো কিছু জানি না। মা গো, আমার ছেলেটা কুলাঙ্কার বেরিয়েছে। একমাত্র ছেলে বলে ওর স্বাদ আহ্লাদ সবে পূরণ করেছি, কিন্তু আজ ওর নিজের মায়ের মৃত্যু সংবাদ শুনেও একবার খোঁজ নিল না। বেয়াদবি নেবেন না বাবা। ওর এমন তৈরি হওয়ার পেছনে আপনার কিছু ভূমিকা ছিল। ওনাকে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি যদি কিছু দিন শেখাতেন
তাহলে মা বাবা হক, স্ত্রীর হক সম্পর্কে কিছুটা হলেও সচেতন থাকতেন। আমাদের জীবনের কষ্টগুলো আমাদের হাতেই কামাই আব্বা। তোর কথা সত্যি। এবার আমাকে বল, তুই তো কোনো দোষ করিসনি, তুই দিনদার মানুষ, তোকে আল্লাহ পাক এত কষ্ট কেন দিলেন? কুমকুম ম্লান হাসলো। আব্বা, এই দুনিয়াটা একটা পরীক্ষা ক্ষেত্র। মহান আল্লাহ পাক বিভিন্নভাবে আমাদের পরীক্ষা নিয়ে থাকেন। যখন আমাদের ওপর কোনো মুসিবত আপতিত হয়, তখন আমরা তার দিকে তাকাবো যারা আমাদের চেয়ে বেশি কষ্টে আছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি বলেছেন, যে তোমার চেয়ে বেশি কষ্টে আছে তার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে আল্লাহ তোমাকে কি নিয়ামত দিয়ে ধন্য করেছেন। সবরের ফল বড় মিষ্টি আব্বা। যুগে যুগে আমাদের নবী রাসূলগণ সবরের চরম পরীক্ষা দিয়ে আমাদের পথ দেখিয়ে গেছেন। আমিও সেই পথেই হাঁটতে চাই। তার ফল যদি দুনিয়াতে না পাই, তবে অবশ্যই আখিরাতে এর জন্য পুরস্কার অপেক্ষা করছে ইনশাল্লাহ। সবই বুঝলাম মা, কিন্তু দেখতে দেখতে 2 বছর চলে গেল। কাল আমার কিছু হলে তুই তো একা পড়ে যাবি। তাই বলছিলাম তোর বাবার কথাটা মেনে নে। কি বলছেন বাবা? তোর কোনো ফুফাতো ভাই আছে রাশেদ নাম, সে গ্রামে এসেছে। সে নাকি বিয়ে করবে, পাত্রী দেখা হচ্ছে ওর জন্য। সে নিজেই সব শুনে তোর নাম প্রস্তাব করেছে। কুমকুম মাথা নাড়ল। না না আব্বা, আমি ওনাকে ছাড়া আর কাউকে স্বামী স্থানে বসাতে পারবো না। আমার বিশ্বাস উনি একদিন আমার কাছে ফিরবেন। আমার দোয়া বিফলে যেতে পারে না। হঠাৎ পেছন থেকে কুমকুমের আব্বা গর্জে উঠলেন। কেন অযথা জেদ করছিস? তার পাশে কুমকুমের আম্মাও আছেন। কুমকুমের বাবা বললেন, আজ আমি তোর কোনো কথাই শুনবো না। চোখের সামনে বাপ হয়ে এভাবে তোর ফুলের মতো জীবনটা নষ্ট হতে দিতে পারি না। বেয়া সাহেব ঠিকই তো বলেছেন, তোর নতুন জীবন শুরু করার এটাই উপযুক্ত সময়। কুমকুম উঠে দাঁড়ালো, সালাম দিল, মায়ের হাত ধরে বলল, আমার অমতে হলেও আপনারা আমাকে জোর করবেন। কুমকুমের কণ্ঠে কান্না ফুটে উঠল। মা কুমকুমকে জড়িয়ে ধরলেন। মা, এমন প্রস্তাব বারবার আসে না। 2 বছর তো দেখলি, এবার নিজের দিকে তাকা। তোরও তো বয়স বাড়ছে। আমার স্বামী থাকা অবস্থায় আপনারা আমাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিচ্ছেন কি করে? কুমকুম এবার কেঁদেই ফেলল। শ্বশুর আব্বা বললেন, না রে মা, তুই কুলাঙ্গারকে তালাক দিয়ে ইদ্যত শেষে তো বিয়ে করবি, তার আগে তো না। না না বাবা, আপনাদের দোহাই লাগে, আমাকে এটা করতে বলবেন না। তুই যদি আজ আমার সাথে না চলিস তো তোর সাথে আমার সম্পর্ক নেই। কুমকুমের বাবা শক্ত গলায় বললেন। বাবা, বিস্ময়ে হতবাক হয়ে গেল কুমকুম। অবশেষে সেদিনই কাঁদতে কাঁদতে কুমকুম শ্বশুরের কাছ থেকে বিদায় নিল। শ্বশুর নিজেও ঝরঝর করে কেঁদে ফেলেন। যা মা, সুখী হ। মোমো রান্নাঘরে ঢুকলে ফারুকের আম্মা বলেন, সে কি মা, তুই রান্নাঘরে কেন? গরমে আরো খারাপ লাগবে। তোর ঘা তো এখনো পুরোপুরি শুকায়নি। যা ঘরে যা, আমাকে কিছু কাজ দিন না মা, সারাদিন শুয়ে থাকতে ভালো লাগে না। তাহলে ফারুকের বই খাতা টেবিলটা আর সেলফটা গুছিয়ে ফেল। সব এলোমেলো রেখেই বেরিয়েছে। মোমো মাথা নাড়ল। সেলফের বই খাতা গোছাতে গিয়ে হঠাৎ ফারুকের একটা ডায়েরি মোমোর হাতে ঠেকল। আনমনে পাতা উল্টাতে থাকলো। একটা পাতা এসে চোখ আটকে গেল। ওদের বিয়ের পরের দিনের তারিখ দেওয়া। ফারুক লিখেছে, সেদিনের সে রাতের পর থেকে মেয়েটা আমার মনের মধ্যে গেঁথে গেছে। কিছুতেই ওকে মন থেকে সরাতে পারছি না। এতদিনে আল্লাহ ওকে নিজের করে পাবার একটা সুযোগ করে দিলেন। তবে এটা ছিল আমার জন্য ইমানি পরীক্ষা। মোমোকে বোধহয় মনের অজান্তেই ভালোবেসে ফেলেছি। বেচারি একটা বদলোকের পাল্লায় পড়ে বড়শিতে গাঁথা মাছের মতো ছটফট করছিল। সবই দেখছিলাম, কিন্তু কিছু করতে পারছিলাম না। সে যে অন্যের বাগদত্তা। মোমো পাতা উল্টালো। আহ, আজ ওকে আমার নিজের করে পেলাম। সারা দুনিয়ার মধ্যে সেই একমাত্রই আমার জন্য হালাল নারী। কিন্তু তাকে নিজের ভালোবাসা প্রকাশের এটা উপযুক্ত সময় নেই, কারণ সে অসুস্থ। তাছাড়া তার মনেও তো আমার প্রতি ভালোবাসা তৈরি হওয়ার সময় দিতে হবে। পরের পাতা। আজ প্রথম ওর ড্রেসিং করলাম। বেচারি লজ্জায় লাল। আর আমার যে কি হচ্ছিল সেটা তো আমিই জানি। কি এক ধৈর্য পরীক্ষা মাবুদ। এতটুকু পরেই মোমো ডায়েরি বন্ধ করে বুকের সাথে চেপে ধরল। তখনই ফারুকের কণ্ঠ শুনে দৃষ্টত চমকে উঠল। কি করছো? মোমো বোকার মতো ডায়েরিটা সহ হাত দুটো পেছনে লুকালো, ঠিক যেমন বাচ্চারা লুকায়। ফারুক এগিয়ে এলো। হাতে কি দেখি? মোমো মাথা নাড়ল। না, কিছু তো না। ফারুক ওর ওপর দিয়ে ঝুঁকে মোমোর হাত দুটো ধরে সামনে আনলো। এটা কি? সরি, চুরি করে অন্যের ডায়েরি পড়া উচিত না, এটা জানো না? মোমো দ্রুত ডায়েরিটা সেলফে রেখে দিয়ে চলে যেতে নিলে ফারুক খপ করে ওর হাত চেপে ধরল। ডায়েরি পড়েছো কেন? পড়িনি তো। আবার মিথ্যা। মোমো ধরা পড়া গলায় বলল, আমি তো শুধু। তখনই মা ঘরের দরজা থেকে ডাকলে ফারুকের অন্য মনস্কতার সুযোগে মোমো হাত ছাড়িয়ে দৌড় দিল। ট্যাক্সি ড্রাইভার লাগেজ সহ সকল মালপত্র উঠিয়ে নামিয়ে দিয়ে টাকা নিয়ে চলে গেল। জাহিদের বাবা লাঠিতে ভর করে ধীরে ধীরে উঠোনে হাঁটছিলেন। এমন সময় জাহিদকে দেখতে পেয়ে তিনি ভূত দেখার মতো চমকে উঠলেন। জাহিদ বাবাকে দেখে ফুপিয়ে কেঁদে উঠে তার পা জড়িয়ে ধরে হাঁটু গেড়ে মাটিতে বসে গেল। আর তিনি পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে রইলেন। আয়নাল মিয়া গত 25 বছর ধরে
এই বাড়িতে থেকে আসে। যুবক বয়সে কাজে ঢুকেছে, এখন বৃদ্ধ প্রায়। এবারে শান শওকত জৌলুসের চোখের সামনে বেড়ে উঠেছে, আর আজ তার চোখের সামনে বিলুপ্ত হতে চলেছে। বিশেষ করে জাহিদের এই দুরবস্থা তার মনের কষ্টে বিশেষ কারণ হয়ে দেখা দিয়েছে। কারণ যে গাছটা এই বাগানটাতে ফুলে ভরে ভরিয়ে দিতে পারত, সেই কুমকুমি কিছুদিন আগে বিদায় নিয়েছে। আজ পিতা পুত্রের বিলাপ, রোদন দেখা ছাড়া আর কিছুই করার নেই। জাহিদ মৃত্যুর পথযাত্রী, ডাক্তাররা তার আশা ছেড়ে দিয়েছে। তার উপর বাড়ি ফিরে মায়ের মৃত্যু সংবাদ শুনে সে একেবারে ভেঙে পড়েছে। স্ত্রীর চলে যাওয়াটাকে সে ব্যথিত মনে মেনে নিয়েছে, কারণ কুমকুমের ওপর সে অধিকার হারিয়েছে। তাছাড়া তার মতো আধমরার কাছে কুমকুম কি পাবে? বিধবা হতে হবে তাকে। তার চেয়ে তো এই ভালো সে কারো ঘরের ধরনী হয়ে সুখে জীবন কাটাক। জাহিদ প্রচুর কাশছে, পানির জন্য হাত বাড়িয়েছে, কিন্তু চারিদিক ঝাপসা লাগায় গ্লাসটাও ভালোভাবে নজরে আসে না। হাতের ধাক্কায় গ্লাসটা মাটিতে পড়ে গেল। আয়নাল দৌড়ে এসে তাকে পানি খাওয়ালো। জাহিদ দুর্বল স্বরে বলল, চাচা, তুমি এত বারবার এ ঘরে এসো না। এ রোগ ছোঁয়াছে, কেন নিজেকে বিপদে ফেলবে বলো? এক জগ গ্লাস রেখেও চলে যাও। বাবা গো, বলছিলাম কুমকুম মামুনিকে একটু খবর দিই। না চাচা, না, এ কাজ করো না। আমার মতো হতবাগা নরাধমের জন্য ওই বেচারি অনেক কষ্ট করেছে, আর কত করবে। না, ওকে সুখী হতে দাও। ওকে কিছু জানিও না। এ আমার পাপের শাস্তি। যে বাবা মা স্ত্রীকে কাঁদিয়ে নিজের সুখ খুঁজতে গিয়েছিলাম বলে কেঁদে ফেলল জাহিদ। আয়নাল ভেজা চোখে ভাঙা কাছের টুকরাগুলো তুলে চলে যেতে যেতে শুনল জাহিদ কাতরাছে, মা, মা, ওগো মা। আয়নাল চোখের পানি ধরে রাখতে পারল না। চোখ মুছতে মুছতে সিদ্ধান্ত নিল বড় মিয়া আর জাহিদ যতই নিষেধ করুক, একটা শেষ চেষ্টা সে করবেই। এবারই প্রতি তার অনেক ঋণ। আজ ঋণ শোধের দিন। কুমকুমের আম্মা কুমকুমের চুল বেনে গেতে দিচ্ছিলেন। মেয়েটা একটু নিজের যত্ন নেয় না, তাই আজ নিজেই চিরুনি হাতে ওকে বসিয়ে বেনুনি করে দিচ্ছিলেন। বাইরের উঠান থেকে আয়নাল মিয়ার স্বর শুনে কুমকুম সচেতন হয়ে উঠল। মা, কে যেন ডাকছে দেখো তো। কুমকুমের আম্মা ওকে দিলেন ডাক শুনে। ও, আয়নাল মিয়া তুমি? তা হঠাৎ কি মনে করে? কুমকুম আমার জন্য কয়েকটা ডাসা পেয়ারা আনছিলাম, ভাবলাম পেয়ারাও দেওয়া যায়, একটু দেখাও করে যায়। কুমকুম মাথায় ওড়না পেঁচিয়ে নিজেই বেরিয়ে আসলো। আয়নাল বৃদ্ধ মানুষ, তাই কুমকুম পর্দার সাথে তার সঙ্গে দেখা করে। এতদিন তো আয়নালের সাহায্যে শ্বশুরে দেখাশোনা করে এসেছে কুমকুম। কেমন আছেন চাচা মিয়া? ভালো গো আম্মা, বলে চারদিক তাকিয়ে ফিসফিসে বলল, আম্মা গো, জাহিদ বাবাজির শরীর খুব খারাপ। ডাক্তাররা কইছে হের রোগ সারত না, সারাদিন ঘরে শুয়া মারে ডাকে। হ্যারে, মন থেকে মাফ করে দিও গো মা। আয়নাল চোখ মুছতে মুছতে দ্রুত সে স্থান ত্যাগ করে, আর কুমকুম নড়াচড়ার শক্তি হারিয়ে উঠানেই বসে পড়ে। মোমো, ফারুক ডাকল। মোমো মায়ের সাথে বসে ছড়ি দিয়ে সবজি কেটে দিচ্ছিল। ফারুকের এমন ডাকে সে চমকে উঠল। ফারুক তার নাম ধরে এমনভাবে কখনো ডাকেনি। মোমো আর স্থির থাকতে পারছে না। কোল থেকে ঝুড়ি নামিয়ে পরিমরি করে ছুটল মোমো। পেছন থেকে শাশুড়ি বললেন, আরে আসতে যা, বলে তিনি মৃদু হাসলেন। প্রায় দৌড়ে এসে মোমো হাঁপাচ্ছে। দম নিয়ে বলল, ডেকেছেন? জি ডেকেছি। এ কি হাঁপাচ্ছ কেন? না, যেভাবে ডাকলেন ভাবলাম আমার ডায়েরি কই, আমি তো নেইনি। নালির কোথায় গেল? এখানে তো নেই। মোমো নিজেও খুঁজল। তারপর সেলফের একদম ওপরে তাকে দেখতে পেয়ে ফারুককে দেখালো। ওই তো, যাও। ব্যাস, এই জন্যই ডাকলেন? না, আদর করার জন্য ডেকেছি। মোমো লজ্জিত হাসল। ফারুক একটার পর একটা বই শব্দ করে রাখছে আর মোমোর দিকে তাকাচ্ছে। হঠাৎ বলল, শখ কত? মানে? মোমোর হাসি মুছে গেল। এই যে বেহায়া মেয়েদের মতো আমার পিছনে ঘুরঘুর করো, আমার কি আর কাজ নেই তুমি ছাড়া? আদর করবো বলেছি, আর অমনি সত্যি বলে বিশ্বাস করলে? হা হা হা। ফারুক হেসে উঠল। রাগে অপমানে মোমোর চোখে পানি চলে এলো। দুবার মুখ খুলল কিছু বলার জন্য, কিন্তু কথা খুঁজে না পেয়ে ফোঁস করে জ্বলে উঠে বলল, আজ থেকে আমি আপনার হাতে ড্রেসিং করব না, একদম না। ইহ, বড় ভয় দেখালে। আপনি আপনি একটা কি, আমি কি? দুহাত কোমরে রেখে মোমোর সামনে এসে দাঁড়ালো। মোমো কথা খুঁজতে লাগলো। ফারুক বলে দিল, জানি তো বলবে। আপনি একটা দারুণ লোক, আমি তো পুরো ক্রাস্ট। কিন্তু আমি সরি, আমার হাতে প্রেম করার মতো ফালতু টাইম নাই। হাতে অনেক কাজ থাকে, বুঝলে? মোমো রাগে দুঃখে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো, কিন্তু কিছু বলতে পারলো না। ফারুক ওর দিকে তাকিয়ে হাসলো। রাগ করো আর যাই করো, সত্য সত্যই প্রেম প্রেমে আমি নাই। তাহলে আমাকে বিয়ে করেছিলেন কেন? হঠাৎ সুর নরম করে বলল মোমো। ফারুক বই গুছিয়ে একপাশে রেখে বলল, মা জোর করলো, আমিও ভাবলাম একটা ঝামেলা শেষ হয় তাই। মোমোর দু চোখে পানি। ফারুক এদিকে তাকালো না, বই নিয়ে বেরিয়ে গেল। কেবল যাবার সময় মোমোর মাথায় বই দিয়ে আলতো করে বাড়ি মেরে গেল। মোমোকে পেছন থেকে দেখতে লাগলো, তারপর বিছানায় বসে কাঁদতে লাগলো। ফারুক তাহলে ওকে একদমই ভালোবাসে না, এই জন্যই তো কাছে ভিড়তে দেয় না। মোমোর ভাগ্যটা কি এমন যে কারো সত্যিকারের ভালোবাসা পাবে না?
জাহিদ প্রচুর কাশছে। একবার ডান কাঁধ আরেকবার বাম কাঁধ। কোনোভাবেই সে কাশি কমাতে পারছে না। কাশতে কাশতে উঠে বসলো। পানির গ্লাসটা হাতড়ালো। বেড সাইড টেবিলে তো সেটা থাকে, নেই তো। হঠাৎ কেউ ওকে পেছন থেকে এক হাতে জড়িয়ে ধরলো, অপর হাতে পানি গ্লাস মুখের সামনে ধরলো। জাহিদ কাশির জন্য কথা বলতে পারছে না, তাই আগে পানিটা খেলো। তারপর কাশির দমক কিছুটা কমলে বলল, কে কে তুমি? আয়নাল। জাহিদের মন বলছে এমন নরম কোমল হাত তো আয়নালের হতে পারে না। কথা বলছো না কেন? কে তুমি? জাহিদ চোখ কষলে কয়েকবার দেখার চেষ্টা করলো, কিন্তু ঝাপসা একটা অবয়ব ছাড়া আর কিছুই দেখা যায় না। কিন্তু সে কথা বলে না কেন? জাহিদ ডাকলো, আয়নাল মিয়া। সামনের ঝাপসা মূর্তিটা তাকে কাত করে শুয়ে দিল। তারপর বেরিয়ে গেল ঘর ছেড়ে। জাহিদ ভাবলো, এ কি কোনো জিন পড়ি? কথা বললো না কেন? কিছুক্ষণ পর আয়নাল মেয়ে ঢুকলো। ডাকছো বাবা? কে এসেছিল ঘরে? দেখি নাই তো বাবাজি। যেই আসুক মানা করবে আমাকে ধরতে। এই রোগ বড় ছোঁয়াছে। কার মরার শখ হয়েছে? বলে জাহিদ কাশতে লাগলো। কুমকুমের বাবা জাহিদের বাবার হাত ধরে বললেন, বেয়া সাহেব, মেয়েটা পায়ের ওপর আশ্রে পড়ে যে কি কাঁদলো, বাপ হয়ে সহ্য করতে পারলাম না। ওর কান্না দেখে ওর মায়ে বলল, দিয়ে আসেন ওরে ওর স্বামীর ঘরে। ওর ভাগ্যে যা আছে তাই হবে। ওর এমন বুক ফাটা কান্না আমি দিনরাত শুনতে পারবো না। কুমকুমকে তাই দিয়ে গেলাম। ওকে দেখবেন। জাহিদের বাবা কোনো উত্তর দিতে পারলেন না, কেবল কাঁদছেন। কুসুম গরম পানির বল এনে ঘরের ভিতর রাখলো আয়নাল। কুমকুম খাটের উপর উঠে জাহিদকে আস্তে করে উঠিয়ে বসালো। জাহিদ বলল, আরে কে তুমি? বারবার আমাকে ধরছো কেন? কথা না বলে জামাটা খুলুন তো, গা মুছবো। কুমকুম বলল, কুমকুম? তুমি কুমকুম? জাহিদ অস্থির বোধ করল। ওর ঠোঁটে হাসি ফুটে উঠে মিলিয়ে গেল। না না, ধরো না আমাকে। তোমারও হয়ে যাবে। আমাকে পাপে ধরেছে, এটা বড়সো আছে। তুমি কেন এসেছো? আহা, কথা পরে বলেন তো, আগে জামা খুলুন। ঘরে কেউ নেই, খুলুন তো। জাহিদ বাগরুদ্ধ হয়ে গেছে। কুমকুম নিজে ওর জামা খুলে পাতলা নরম সুতির কাপড় দিয়ে আলতো করে ওর গাটা মুছে দিল। তারপর কোমর থেকে মোছা ধরতেই জাহিদ বাধা দিল, কি করছো? ছাড়ো। লাগবেন না। অবশ্যই লাগবে। আপনি ছাড়ুন তো, মুছতে দিন। জাহিদের চোখ ভরে গেছে পানি। কি বলবে ভেবে পাচ্ছে না, কেবল বলল, কুমকুম, তোমার সেবা পাবার কোনো অধিকার আমার নেই। তোমাকে যে কষ্ট দিয়েছি এটা তার শাস্তি। আল্লাহ আমাকে কখনো মাফ করবে না। বলার সাথে সাথেই কুমকুম ওর ঠোঁটের ওপর হাত লাগলো। ছি, এ কথা বলবেন না। আল্লাহর বড়ত্ব সম্পর্কে কোনো ধারণাই বলে এ কথা বলছেন। জানেন, একবার বনি ইসরায়েল গোত্রের এক মহাপাপিষ্ঠ খুনি বৃদ্ধ বয়সে মৃত্যুর ভয়ে কাতর হয়ে এক মুসলমানের কাছে গিয়ে বলল, আমি তো সারা জীবন প্রচুর পাপ করেছি। হ্যাঁ, পাপ নাই জীবনে করি নাই। আমার জন্য আল্লাহর দরবারে কি কোনো তবা আছে? সেই লোকটি ৯৯ জন লোককে হত্যা করেছিল। পরে তাকে ওই লোক পথ দেখিয়ে বলল, ওই যে মুসলমানদের গ্রাম দেখা যায়, ওখানে যাও। ওরা তোমাকে তবা করিয়ে দেবে। বৃদ্ধ লোকটি ধীর পায়ে সেদিকে হেঁটে যেতে লাগলে পথে মধ্যে তার মৃত্যু হয়। তখনই জান্নাত আর জাহান্নামের ফেরেশতাদের দুটো দলে তাকে নিতে এসে তর্কর জুড়ে দেয়। এ বলে ও পাপী, ও বলে না সে তৌবার পথে গেছে। পরে তারা আল্লাহর কাছে আর্জি জানালে মহান আল্লাহ বলেন, তোমরা পথ মেপে দেখো কোন পথটাতে সে বেশি এগিয়েছে। ওদিকে পথকে আল্লাহ তালা হুকুম দিলেন নেকির পথকে দীর্ঘ হতে আর গোনাহের পথকে সংকীর্ণ হতে। ফেরেশতারা মেপে দেখল বৃদ্ধটি নেকের পথে বেশি দূর এগিয়েছে। তখন লোকটির রূহ জান্নাতি ফেরেশতা নিয়ে গেল। দেখলেন তো, আমাদের পাপ যতই বড় হোক, জমিন থেকে আসমান পর্যন্ত হোক না কেন, তা আল্লাহর দয়ার ক্ষমার তুলনায় অতি নগণ্য। শুধু প্রয়োজন এক ফোঁটা আফসোসের কান্না, সব পাপ ধুয়ে যাবে ইনশাল্লাহ। নিন, মোছাও শেষ। জাহিদ স্তব্ধ হয়ে বসে রইল। কুমকুমের রোগস আছে, তুমি নিজেকে বিপদে ফেলো না, ধীরে ধীরে বলল জাহিদ। তার মুখে আর কোনো কথা জোগালো না। কুমকুম আয়নালকে ডেকে পানির বোতলটা সরাতে বলেই ঘরটা মুছে ফেলল। তারপর জাহিদকে বলল, আমি আসছি কেমন। আধা ঘন্টা পর কুমকুমে একটা কাচের বাটিতে উষ্ণ স্যুপ নিয়ে জাহিদকে খাওয়াতে বসলো। জাহিদ বলল, কি করছো তুমি? তোমাকে কি বললাম, এ রোগ ছোঁয়াছে। আপনি দুনিয়া জোড়া লেখাপড়া শিখে এসেছেন, কিন্তু আসল সত্য থেকে দূরে রয়ে গেছেন। শুনুন, ছোঁয়াছে বলে কোনো রোগ নেই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সংক্রামক ব্যাধি থাকতে পারে, হাঁচি কাশি থেকে রোগের জীবাণু ছড়াতে পারে, কিন্তু ছুলে রোগ হয়ে যাবে এটা পুরোপুরি মিথ্যা। একবার আরবে উটের মধ্যে মোরগ দেখা দিলে সবাই বলল, এক উট থেকে সব উটে এই রোগ পেয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তাহলে প্রথম উটটাকে কিভাবে রোগে পেল? হাদিসটা অনেক বড়, তাই সংক্ষেপে বললাম। শুনুন, আপনার বিজ্ঞান দিনে ১০ বার থিওরি বদলায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪৫০ বছর আগে যা বলে গিয়েছিলেন তা তো আজ অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হচ্ছে। তবু আপনাদের এই বিজ্ঞানে বিশ্বাস? তুমি এখনো মাদ্রাসায় চালাও, তাই না? জাহিদ হঠাৎ প্রশ্ন করল। কুমকুম জবাব দিল, জি চালাই। কিভাবে বুঝলেন? জাহিদ ম্লান হেসে বলল, তোমার লেকচার শুনে। বলেই দুজনে হেসে উঠল।
আজ অনেকদিন পর বাড়িতে হাসির ফোয়ারা ঝরল। জাহিদ সাথে সাথে থেমে গেল। কুমকুমও চুপ হয়ে গেল। দুজনের বিয়ের রাতের সেই ক্ষণিকটির কথা মনে পড়ে গেল, যখন জাহিদ এই একই কথা বলেছিল। কুমকুম অবশ্য সাথে সাথে মনমরা ভাব কাটিয়ে নিজের ওড়নার প্রান্ত দিয়ে জাহিদের ঠোঁট আলটো করে মুছে ওকে আধশোয়া করে বসিয়ে দিল। জাহিদ বলল, আমার অপরাধের বোঝা আরো বাড়িয়ে দিচ্ছ কুমকুম। একেবারে সব শোধ করে দিন হলো তো? সেই সুযোগ কি পাবো? তুমি আমার মধ্যে বেঁচে থাকার প্রেরণা যোগাচ্ছ। ইস, একটি বার যদি তোমার মুখখানি দেখতে পেতাম, বোধহয় এর চোখের সেই সৌভাগ্য হবে না। চুপ করে ঘুমান তো। ঘুমাতে ইচ্ছে করছে না, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে। তুমি কথা বলো, আমি শুনি। একটুও না। এখন আপনি ওষুধ খাবেন, তারপর ঘুমাবেন। ঘুম আসে না কুমকুম, সারা রাত ছটফট করি। আমি ঘুম পাড়িয়ে দেব, আপনি একটু বসুন, আমি এগুলো রেখে আসি। মিত্র পথযাত্রী জাহিদ কুমকুমের ফেরার অপেক্ষা করছে তৃষিত অন্তরে, যে অন্তরে নতুন করে বাঁচার লোভ জাগিয়ে রেখেছে কুমকুম নামের মেয়েটি। প্রতিদিনই ফুসকুড়িগুলো থেকে কসমতো বের হয়, আর প্রতিদিনই কুমকুম ধৈর্যের সাথে তা পরিষ্কার করে দেয়। লোমকূপগুলোর মুখে জমাট বাঁধতে দেয় না। তারপরেও ঘাগুলো যেই সেই, তবুও কুমকুমের নিরস প্রতিষ্ঠায় অন্ত নেই। ওর সারাটা দিন কাটে জাহিদের পেছনে। যেদিন কুমকুম এসেছে সেদিনই ঘরে ঢুকে একটা চাপা গন্ধ টের পেয়েছে। তাই প্রতিদিনই বিছানার চাদর তুলে ফেলেছে, তা গরম পানিতে ধুয়ে রোদ্রে মেলে দেয়। কুমকুমকে ঘরের কাজে সাহায্য করার জন্য আয়নাল একজন ঠিকে ভুয়া জোগাড় করে দিয়েছে। সে কাজের যে কথা বলে বেশি। প্রতিদিন এসে সে বলতে লাগলো, এই আদামরা মানুষটারে টাইনা নিজের সোনারঙ্গ ক্ষয় করতেছেন গো আম্মা। আপনের মতো মায়া হেলেগা এত খাটতেছে ভাবতে বিস্ময় লাগে। কুমকুম রান্না করতে করতে জবাব দিয়েছে, আপনাকে যা কাজ দিয়েছি সেটাই করেন। এসব ব্যাপারে আপনার কথা বলার দরকার নেই। না না, আমার কি দরকার? কই তো আপনার লাইগা মায়া লাগে। এমন সুন্দর মানুষ আপনি, আর এই আমার লাই দেখেন না কি সুন্দর চেহারা ছিল। মানুষের একবার দেখলে দুইবার চায়া দেখত। আর এখন ঘাটের মরাও ফিরা যায় না। বুঝলাম। এখন তাড়াতাড়ি কাজ শেষ করে কাপড়গুলো রোদ্রে মেলে দিন, বলে জাহিদের জন্য শরবত নিয়ে গেল। জাহিদ চোখ বন্ধ করে পড়েছিল। কুমকুম কপালে হাত রাখতেই চোখ মেলল। কুমকুমের চোখে পানি ভরে এলো। কি সুন্দর চেহারার স্বাস্থ্যবান লোকটা রোগে শোকে কি হয়ে গেছে। কুমকুম চোখের পানি লুকিয়ে মুখে হাসি টেনে জাহিদের গা ঘেঁষে বসলে জাহিদ অস্বস্তিতে কুমকুমের দিকে তাকায়। তুমি আমাকে স্বপ্ন দেখিও না কুমো, আমি তোমার ছোঁয়া পাবও যোগ্যতা রাখি না। এত চেষ্টা করছো কিন্তু দেখো আমার কোনো উন্নতি নেই। লন্ডনের ডাক্তার আমাকে যে রিপোর্ট দিয়েছে তা দেখে ওরা আমাকে সে দেশে রাখিনি, নিজ দেশে ফেরত পাঠিয়েছে। যাকে ভালোবেসে তোমার মতো পবিত্র ফুলের মতো মেয়েকে অগ্রাহ্য করলাম, সেই চরম বিপদে ফেলে চলে গেল। আর আজ তুমি এসব ভাবনা ছাড়ুন তো। কোনো ডাক্তার আর সীমার বাইরে গিয়ে তো চিকিৎসা করতে পারবে না, কিন্তু সকল ডাক্তারের যিনি মালিক তার ক্ষমতা অসীম। তাই তার কাছে আমার আকুল আবেদন জানিয়েছি। তিনি চাইলে সব পারেন। তার রহমত থেকে আমি কখনোই নিরাশ নই। তবু কুমো, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দিও। আমি পৃথিবীর সবচেয়ে বড় হতভাগা যে তোমার মতো মেয়ের সাথে সোনার সংসার পেয়েও আজ নিজ ভুলপথের পথের ভিখারি। তোমাকে চোখে দেখার সৌভাগ্যটুকু হচ্ছে না। তুমি মন থেকে আমাকে ক্ষমা করে দিও, যেন মনেও শান্তি পায়। কুমকুম আড়ালে চোখ মুছে খুব সাবধানে যেন জাহেদ টের না পায়। কুমকুমাকে মনমারা করতে চায় না, চায় ও ভেতরকার জীবনের শক্তিকে জাগিয়ে তুলতে। তাই কুমকুমাকে বিভিন্নভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়ে দেয়, হতাশা থেকে সরিয়ে রাখতে চায়। কুমকুম প্রসঙ্গ পাল্টাতে বলল, নিন শরবতটা খেয়ে নিন, তারপর আপনাকে তায়াম্মুম করিয়ে দেব। জহরের নামাজটা আদায় করে নেবেন। বলে গ্লাসটা জাহিদের মুখের সামনে ধরে। তারপর বলে, জানেন আজ আমি কি পরেছি? জাহিদ প্রশ্নবোধক ভঙ্গিতে তাকায়। কুমকুম বলে, বিয়েতে পাওয়া গলার চেনটা যেটাতে আপনার নাম লেখা আছে, ছুঁয়ে দেখুন। জাহিদ হাত বাড়াতে গেলে অজান্তেই হাতটা কুমকুমের গায়ের ধাক্কায় লেগে যায়। কোথায় লেগেছে বুঝতে পেরে জাহিদ হাতটা মুঠো করে আড়ষ্টভাবে দ্রুত সরিয়ে নেয়। কুমকুম নিজেও অপ্রস্তুত হয়ে যায়। তারপর দ্বিধা কাটিয়ে নিজেই জাহিদের হাতটা তুলে নিজের গলার চেনের উপর রাখে। জাহিদ চেন তার তর্জনী দিয়ে ছুঁয়ে হাত সরিয়ে নিয়ে অন্যমনস্ক হয়ে যায়। কুমকুমা গ্লাস নিয়ে উঠে পড়ে। মোমো চুপ করে শুয়ে আছে। ফারুক খাতায় দেখা শেষ করে দুহাতে আড়মোড়া ভেঙে গ্লাসে পানি ঢালে। এর ফাঁকে ফাঁকে মোমোর দিকে তাকায়। মেয়েটা চুপচাপ হয়ে গেছে। পানিটা খেয়ে মুখ মুছে বিছানায় গিয়ে বসিয়ে ড্রেসিং বক্সটা বের করে বলে, কই এসো। মোমো সামান্য চমকে বলে, না থাক, থাকবে কেন, এসো। আর তো আর একমাত্র সপ্তাহ, তারপর ডাক্তারের সাথে দেখা করতে যাব, দেখে উনি কি বলেন। মোমো চুপ করে শুয়ে রইল, চোখে পানি। ফারুক আবার ডাকলো, কি হলো, আসো না কেন? বললাম না দেব না আজকে। ফারুক খানিক চুপ থেকে বলল, এবার কিন্তু আমি আসব। মোমো ধীরে উঠে বসে বলে, দিন, আমারটা আমি দেব। ফারুক দেখলো ওর চোখে পানি চিকচিক করছে। সুর নরম করে বলল, আচ্ছা।
দুপুরের কথাটার জন্য সরি, এবার এসো, তুমি একা পারবে না। পিঠে কি তোমার হাত যাবে? মোমো এগিয়ে এলো। জামা সরাবার মুহূর্তে ফারুক বলে উঠল, প্রতিদিন কি যে এক যন্ত্রণা। মোমো ঝট করে নিজের কাপড় সোজা করে বলল, আমারটা যতটুকু পারে আমিই দিব, বললাম না? আপনার দিতে হবে না। ফারুক এবার ওকে জোর করে টেনে জামা সরিয়ে পিঠে পিঠে জীবাণুনাশক লেকট দিয়ে মুছে তারপর মলম লাগিয়ে দিল। মোমো নিঃশব্দে কাঁদতে লাগলো। কাজ শেষ করে ফারুক হাত ধুয়ে এসে দেখলো মোমোর চোখ তখনও ভেজা। চুপচাপ টেবিল থেকে ডায়েরিটা তুলে নিয়ে আস্তে করে মোমোর সামনে রেখে নিজের জায়গায় এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর মোমো উঠে বসে ডায়েরিটা টেনে নিল। ফারুকের দিকে তাকিয়ে দেখলো ও ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। ডায়েরি খুলে পড়া শুরু করলো মোমো। পড়তে গিয়ে মোমোর মুখ ক্রমশ লাল হতে লাগলো। এক ঝলক আবার ফারুককে দেখে এবার ডায়েরিতে মন দিল। ওকে ড্রেসিং করানোটা আমার জন্য দিন দিন কঠিনতর হয়ে উঠছে। প্রথম দিকে অনুভূতিটা এত তীব্র ছিল না, কিন্তু যেদিন থেকে বুঝতে পারলাম ও আমার বউ, সেদিন থেকে ওকে এড়িয়ে থাকাটা যে অগ্নি পরীক্ষা হয়ে দেখা দিয়েছে। মোমো কাছে আসতে চায়, ভালোবাসতে চায়, কিন্তু আমি ওকে রাগিয়ে দূরে সরিয়ে দিই। কারণ ও কাছে আসলে আমি নিজের মধ্যে একটা বৈদ্যুতিক বিচরণ অনুভব করি। মনটা চায় ওকে। মোমো ডায়েরি বন্ধ করে ফেলল। মুস্কি হাসিতে ভরে গেল মুখটা। লজ্জিত হাসিতে আবার ডায়েরিটা খুলল। বোকা মেয়েটা এটাও বোঝে না যে ওকে না ছুঁয়ে থাকাটা আমার জন্য কত কষ্টের। দুজন মানুষ পাশাপাশি থাকি, অথচ এ যেন এক সাগর জলে দাঁড়িয়ে আছি, অথচ তৃষ্ণার্ত। তবে ওকে রাগাতে মজাই লাগে। রেগে গেলে বাচ্চাদের মতো কেঁদে ফেলে, তখন মন চায় থাক, অন্যের ডায়েরি আমাদের পরে কাজ কি, মোমোটা মোমোই পড়ুক। গভীর রাতে ঘুম ভেঙে গেল জাহিদের ফুপিয়ে কান্নার শব্দে। ঝাপসা অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, কেবল এতটুকু বোঝা যাচ্ছে মাটি থেকে উপর হয়ে বসে আছে। কিছুক্ষণ শোনার পর জাহিদ বুঝলো কুমকুম তাহাজ্জুদের নামাজ পড়ছে আর কাছে। জাহিদ সেভাবেই পড়ে রইল। ওর চোখের কলবে পানি গড়িয়ে পড়ল। কুমকুম নামাজ শেষ করে জাহিদের সারা গায়ে বারবার ফু দিতে লাগলো। তারপর আস্তে করে জাহিদের কপালে ছোট্ট চুমু খেয়ে কোরআন নিয়ে বসে গেল। এভাবে চলছে প্রতিটা দিন, প্রতিটি রাত। এরই মাঝে কুমকুমের বাবা মা এসে জাহিদকে দেখে গেলেন। জাহিদ তাদের কাছেও ক্ষমা চাইলেন। তারা জাহিদকে দেখে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে ফিরে গেলেন। কুমকুমকে কথা বলার সাহস পায়নি। ওর মা যে রাশেদকে বিয়ে না করেই ঢাকা ফিরে গেছে। সে বলেছে সে নাকি কুমকুমের জন্য অপেক্ষা করবে। কথাটা শুনে কুমকুমের মা কুমকুমকে জানাতে চেয়েছিলেন, কিন্তু কুমকুমের বাবা বলতে দেননি। তিনি বলেছেন, তোমার মেয়ের চেহারা দেখে বোঝো না, সে জাহিদের সেবা করে যে আনন্দ পাচ্ছে, তুমি ওকে অন্য কিছু দিতে পারবে না। ওকে অযথা এসব বলতে চেও না, ওকে ওর ভাগ্যের হাতে ছেড়ে দাও। প্রায় 10 মিনিট সময় নিয়ে মোমোকে দেখলেন ডাক্তার আপা। বেশ কিছু প্রশ্ন করলেন। সন্তোষজনক উত্তর পেয়ে হেসে বললেন, ওষুধগুলো স্টপ করে দাও, আর দাগগুলো মুছতে একটু সময় লাগবে। একটা লোশন দিয়ে দিচ্ছি, প্রতিদিন একবার দেবে। দাগগুলো ধীরে ধীরে মিশে যাবে। তোমার তো বয়স কম, দাগ চলে যাবে। যাও তোমার স্বামীকে ডাকো। বাড়ি ফেরার পথে মোমোকে ওর মা আর শান্তর সাথে দেখা করিয়ে আনলো। মোমোর মা না খাইয়ে ছাড়লেন না। মোমোর শাশুড়ির জন্য কিছু খাবার বক্সে করে সাথে দিলেন। রিকশায় ফারুক মোমোকে জিজ্ঞেস করলো, ডাক্তার আপা কি বলল? মোমো দীর্ঘশ্বাস ফেলে বলল, এই সাবধানে থাকতে বলল। লোশন দিয়েছে সেটা নিয়মিত লাগাতে বলল। আর আর আবার কি কি মাসে তুমি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কিনা সে ব্যাপারে কি বলল? স্বাভাবিক জীবন যাপনই তো করছি, অস্বাভাবিক জীবনযাপন করছি নাকি? ফারুক দাঁত কটমটিয়ে বলল, এক খাটে দুজন দুদিকে মুখ দিয়ে থাকাটা কি তোমার কাছে স্বাভাবিক জীবন মনে হয়? মোমো বহু কষ্টে হাসি চেপে বলল, ও এই কথা? আপা বলেছে আরো 2 মাস সাবধানে থাকতে। কি? ঢোক গেল ফারুক। জি। মোমো শান্তস্বরে বলল, মিথ্যা বলছো না তো? মিথ্যা বলা মহাপাপ, আর এটা কবিরা গোনা। মোমো চুপ করে রইল। ফারুক কয়েকবার জিজ্ঞেস করলো, সত্যি করে বলো না? জানি না। মোমো নেকাবটা টেনে মুখটা ভালো করে ঢাকলো। এর আগে সেই পোশাক পরেনি, আজই বলল, খুব স্বস্তি লাগছে, নিজেকে যেন হেফাজতে লাগছে। প্রতিদিনের মতো আজও ঘুম থেকে ওঠার পর জাহিদের পোশাক বদলে চাদর বদলে দেয় কুমকুম। আর চাদর বদলা গিয়ে দেখলো চাদরের সরিষার দানার মতো অজস্র গুঁড়ো গুঁড়ো কি যেন পড়ে আছে। কুমকুমের বুকটা ধক করে উঠল। জাহিদের গা থেকে পানির ও ছেড়ে দেখে নিশ্চিত হলো যে হ্যাঁ, এগুলো ওর ফুসকুড়ি থেকেই ঝরে পড়েছে। কুমকুম আনন্দের অতিসাহ্যে কেঁদে ফেল প্রায়। জাহিদের হাতের পর হাত বুলাতে লাগলো কোমলভাবে, আর হাতের উপর ঘষায় সেখানে ঘাগুলো শুকিয়ে গুঁড়ো হয়ে ঝরছে। কিন্তু এখনো কাঁচা আছে, তার মানে জাহিদের ঘা শুকাচ্ছে। কুমকুম দ্রুত একটি শুকরোনা সিজদা দিল। জাহিদ কুমকুমকে ডাকলো, এই কুমো, এদিকে এসো তো। কুমকুম দ্রুত ওর সামনে গিয়ে বসলো। জি বলুন। আমার শরীরের টনটনে ব্যথাটা না আজ অনেক কম, প্রায় নেই বললেই চলে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। খুশির আবেগে কুমকুম জাহিদকে জড়িয়ে ধরে ওর ঠোঁটে চুমু খেলো 2 বার। তারপর কুমকুম ছুটে গেল শ্বশুরের কাছে। জাহিদ স্তব্ধ হয়ে বসে রইল।
পরদিনই গাড়ি আনিয়ে জাহিদকে ঢাকার নামকরা স্কিন স্পেশালিস্টের কাছে আনা হলো। কুমকুমকে তার মায়ের বাড়িতে 2-3 দিনের জন্য রেখে জাহিদকে নিয়ে ওর বাবা ঢাকা এলেন। যে কয়দিন তারা ঢাকা থাকবেন সে কদিন কুমকুম তার বাবার বাড়িতে থাকবে এমনটি সিদ্ধান্ত হলো। যাবার আগে জাহিদ কুমকুমের কপালে চুমু খেয়ে ঠিক প্রথম দিনের মতো মুখে মুখ রেখে বলল, ইনশাল্লাহ তোমার কাছে ফিরব। কুমকুমও ওর বুকে মাথা রেখে বলেছে, আমি অপেক্ষায় থাকব। মোমো আজ সুন্দর করে শাড়ি পরেছে, একটু সেজেওছে। ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। তখনই ফারুক ঘরে ঢুকেছে। এক পলক ওর দিকে তাকিয়ে খাতা নিয়ে বসে গেছে। মোমো ভেবেছিল ওর দিকে মুগ্ধ হয়ে তাকাবে, কিছু বলবে তা না। বেরসিকের মতো খাতাপত্র নিয়ে বসে গেছে। মোমো উঠে একবার খাটের কাছে গেল, আরেকবার অযথায় টেবিলের কাছ দিকে ঘুরে গেল। ফারুক তাকালো না। মোমো কি ভেবে পারফিউম স্প্রেগুলো গায়ে, তারপর ফারুকের সামনে গিয়ে খাতাপত্র নাড়াচাড়া করে চলে আসছিল। তখন ফারুক নাক কুঁচকে বলল, ইস, বাজে একটা গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ এটা? বাজে গন্ধ? মোমো বজ্রহতের মতো বলল, হুঁ, কেমন যেন ইঁদুর মরা টাইপ। মোমোর কেঁদে ফেলার দশা। যার জন্য করি চুরি সেই বলে চোর। রেগে মেগে বলল, আমার গায়ের পারফিউম আপনার কাছে বাজে গন্ধ মনে হচ্ছে? ও হো, তুমি দিয়েছ? মেয়েদের পারফিউম দেনা গুণা, তাও জানো না? আমাকে কেউ কখনো বলেনি। মোমো থমথমে গলায় বলল, হুঁ, তাই তো বলি। আচ্ছা শোনো, আমি কাজ করছি, তুমি এখন একটু ওইদিকে যাও, কাজ করতে দাও কেমন? মোমোর চোখ চিরে কান্না বেরিয়ে আসতে চাইল। ফারুক খাতার দিকে চেয়ে বলল, ভাবছি আজ থেকে রাতে তোমাকে আম্মার সাথে দিয়ে দেব। 2 মাস আম্মার সাথে থাকো, তারপর দেখা যাবে। মোমো মনে মনে অস্থির হয়ে উঠল বলার জন্য যে আমি মিথ্যে বলেছি, আমাকে তোমার কাছ থেকে দূরে পাঠিও না। কিন্তু কিছুই বলার হলো না। ড্রেসিং টেবিলের সামনে বসে ধীরে ধীরে চুড়িগুলো খুলতে লাগলো। চুলগুলো হাত দিয়ে কোনো রকমে খোপা করলো। তারপর কানের দুল খুলতে যাবে তখনই পেছন থেকে কেউ ওকে জড়িয়ে ধরে একেবারে কোলে তুলে ফেলল। প্রথমটাই চমকে গেলেও পরক্ষণে নিজেকে ফারুকের কোলে আবিষ্কার করলো মোমো। তারপর প্রচণ্ড অভিমানে নেমে যেতে চাইলেও পারল না। ফারুক ওকে বিছানায় নামিয়ে দিয়ে আলতো করে ওর কান ধরে বলল, মিথ্যা বলেছ কেন? বলিনি মিথ্যা বলা কবিরা গুনাহ। মোমো ওর হাত ছাড়িয়ে বলল, মিথ্যাকে সত্যি প্রমাণিত করুন। 2 মাস আমি আম্মার কাছে থাকবো, বললেই হলো। এদিকে আমার ত্রাহি ত্রাহি অবস্থা। ফারুক মোমোকে চেপে ধরল। আরে কি শুরু করেছেন? আমার ড্রেসিং ধুত্তর, ড্রেসিংয়ের গুল্লিমারি। মোমো কিছু বলতে গেলেও পারল না। ফারুকর অধর ওষ্ঠ সর্পদয়ে দখল করে ফেলেছে। মোমো নিজেও বেসামাল। ফারুকের ডাকে সাড়া দিতেও সে যে উন্মুখ। ডাক্তার জাহিদের কাগজপত্র খুঁটি খুঁটি দেখলেন। তারপর শার্ট খুলে গায়ের গুটিগুলো দেখলেন। সেগুলো শুকিয়ে পড়া ধরেছে। তিনি আবেগে উচ্ছ্বসিত হয়ে জাহিদকে বললেন, ইটস রিয়ালিটি মিরাক্কল, মিস্টার জাহিদ। ইউ আর দ্য লাকিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। তিনি জাহিদকে আই স্পেশালিস্টের কাছে রেফার করলেন। আই স্পেশালিস্ট জাহিদের চোখে একটা লেজার থেরাপির পরামর্শ দিলেন। তিনি খুবই আশাবাদী। তার বিশ্বাস, কয়েকটা থেরাপি দিলে জাহিদ তার চোখের কার্যক্ষমতা ফিরে পেতে পারে। একেবারে পরিষ্কার না দেখলেও অনেকটা দেখতে পাবে বলেই বিশ্বাস। এ সকল কাজ শেষ করতে করতে জাহিদ আর তার বাবার প্রায় 8-10 দিন লেগে গেল। ওদিকে কুমকুম তো অস্থির। জাহিদের ফোন পেয়ে সে শ্বশুরবাড়ি চলে এলো। নিজ হাতে ঘরদর সব ধুয়ে পরিষ্কার করলো। কয়েক পদ রান্না করলো। বেচারা কয়েকটা মাস ধরে শুধু আলুনি আর ছুপ খেয়ে আসছে। সব কিছু গুছিয়ে নিজেও ফ্রেশ হলো। বেছে বেছে সুন্দর শাড়িটা বলল। চোখে হালকা করে কাজল দিল। বেশি সাজতে লজ্জা করছিল। তাছাড়া জাহিদ যদি ওকে দেখতে না পায় তাহলে সেজে লাভ কি? যাক, চোখে না দেখুক, মানুষটা তো সুস্থ হোক। বাবাকে ভেতরে পাঠিয়ে দিয়ে আয়নালকে মালপত্র নিয়ে যেতে ডাকলো। আয়নাল জিনিসপত্র রেখে অভ্যেসবশত জাহিদকে ধরে ঘরে নিয়ে বসালো। জাহিদ এখন চোখে বেশ ভালোই দেখতে পায়। শরীরের ক্ষতগুলো অধিকাংশ শুকিয়ে গেছে। বলতে গেলে সে এখন অনেকটা ঝরঝরে। জাহিদের চেহারার আগের সৌন্দর্যটা অনেকখানি ফিরে এসেছে। জাহিদ এবার ইচ্ছে করে দাড়িটা সেভ করেনি। দাড়িতে ওকে আর ম্যানলি দেখাচ্ছে। জাহিদ নিজের রুমে বসে চুপ করে ডাক্তারের কাগজগুলো দেখছিল। কুমকুমদের আসার সংবাদ পেয়ে রান্নাঘরে চুলা ধিমে আছে দিয়ে বুয়াকে কাজ বুঝিয়ে দিয়ে দ্রুত ঘরে চলে এলো। কুমকুম ঘরে ঢোকা মাত্রই জাহিদ চোখ তুলে তাকালো। কুমকুম দরজার সামনে দাঁড়িয়ে গেল। জাহিদের চাহনি বলে দিচ্ছে ও দেখতে পাচ্ছে। কেন কে জানে, কুমকুমকে হঠাৎ লজ্জা ঘিরে দিল। মৃদুস্বরে সালাম দিয়ে দরজার কাছে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে উঠল। জাহিদ তৃষিত নয়নে তাকিয়ে আছে কুমকুমের দিকে। ফ্যানের বাতাসে হাতের কাগজগুলো উঠতে শুরু করেছে, সেদিকে জাহিদের খেয়াল নেই। কুমকুমকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে কিছু বলতে গিয়েও থেমে গেল সে। তারপর ডান হাত বাড়িয়ে বলল, কুমকুম তুমি কোথায়? কুমকুমের মুখে অন্ধকার ছায়া ঘনালো। জাহিদ এখনও দেখতে পায় না। ও তো ভেবেছিল। কুমকুম ছুটে এসে জাহিদকে জড়িয়ে ধরে ওকে দাঁড় করালো। জাহিদও অসহায়ের মতো দাঁড়ালো। কুমকুম ওর চেহারার গায়ে হাত বুলিয়ে বলল,
আল্লাহ রহমতে আপনার হাত পায়ের ক্ষতগুলি নেই বললেই চলে। ডাক্তার কি বলল? জাহিদ কোনো কথা বলছে না, কেবল দু চোখ ভরে কুমকুমকে দেখছে। কি মায়াকাড়া চেহারা! চোখের কাজলটা তো জাহিদের বুকের ভেতর ঘাই মারছে যেন। জাহিদ আলতোভাবে কুমকুমকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। কুমকুম সরে যেতে চেয়ে বলল, আসেন, জামাটা চেঞ্জ করে দেই। বলে শার্টটা খুলে ঘরে একটা ঢোলা গেঞ্জি হাতে নিতেই দেখল জাহিদ অনায়াসে ওকে পাশ কাটিয়ে হেঁটে গিয়ে দরজা আটকে দিল। কুমকুম বিষয়ে হতবাক হলো। আপনি দেখতে পাচ্ছেন? বলে কুমকুমকে জড়িয়ে ধরে বলল, কই, যাবার আগে যেভাবে আদর করে দিলে এখনও তেমন আদর করো। চুলায় রান্না। কুমকুম মৃদুস্বরে বলল, বউ আছে, সে দেখবে। জাহিদ ভারী শব্দে বলল, আব্বাকে ভাত দিতে হবে যে, বউ আছে, আয়নাল আছে। আপনার গরম পানি এখন লাগবে না, ছাড়ুন। আব্বা কী ভাববে? আর যাবারও ভাবো, কিছু করার নেই। প্লিজ বোঝার চেষ্টা করুন। সেই ক্ষমতা তুমি কেড়ে নিয়েছ। জাহিদ তার সমগ্র জীবনে সে সুখের অস্তিত্ব সম্পর্কে বেখবর ছিল, আজ সেই সুখের সাগরে সে ডুব সাঁতারো। কুমকুমের ভালোবাসার যত্নে জাহিদের জীবন মরুভূমিতে ফুল ফুটেছে, আর সে ফুল বাগানের মালি হলো কুমকুম। জাহিদ খুঁজে পেয়েছে জীবনের সত্যিকারের আনন্দ। প্রতিদিন ভোরে উঠে নামাজ শেষে কুমকুমকে নিয়ে হাঁটতে বেরোয়। হেঁটে এসে দুজনে হালকা নাস্তা ছেড়ে জাহিদ চলে যায় ব্যবসায়িক কাজে, আর কুমকুমকে ঢোকে মাদ্রাসায়। জাহিদের আব্বার অসুস্থতার পর থেকে জাহিদ পুরোপুরিভাবে পারিবারিক ব্যবসাটা সামলাছে। পাশাপাশি প্রিয়তমা স্ত্রী কুমকুমের মাদ্রাসার প্রশাসনিক দিকগুলো সে দক্ষতার সাথে পরিচালনা করে চলছে। কুমকুমের এই প্রবল উৎসাহে জায়েদ নিজেও বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করে নিয়েছে। এখন রাতে শোবার আগে প্রতিদিন আধা পাতা করে কোরআন মুখস্থের কাজ চলছে। বলতে গেলে পুরো সন্ধ্যাটাই কুমকুমের সাথে কোরআন আর হাদিসের আলোচনায় কাটে। এতে যে কী অপার আনন্দ রয়েছে তা জাহিদ আগে বুঝতে পারেনি। দুনিয়াবি আনন্দ তো রয়েছেই, পাশাপাশি আখিরাতের ঘর নির্মাণেও কাজ চলছে জোরসরে। জাহিদ কুমকুমকে কেবল দুনিয়াতেই 50 বা 60 বছরের জন্য নয়, বরং চির যৌবনের দেশ জান্নাতেও চিরসঙ্গী হিসেবে চায়। তাই জাহিদের ব্যক্তিগত জীবনে এসেছে আমূল পরিবর্তন। সে এখন একজন পুরোদস্তর প্র্যাকটিসিং মুসলিম। তার সারা জীবনের অর্জিত মেধা পাণ্ডিত্য দিয়ে সে ঢেলে সাজিয়েছে ইসলামিক বিদ্যালয়টি। সিলেট শহরের উপকণ্ঠে তাদের মাদ্রাসাটি শহরের নামকরা মাদ্রাসায় পরিণত হয়েছে। দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী এসে ভর্তি হচ্ছে দিনের বিশুদ্ধ পাঠ নিতে। এর মধ্যে জাহিদের সুখের আকাশের এক কোণে দেখা গেল কালো মেঘের ঘনঘটা। বাবা অসুস্থ হওয়ার কারণে গত বছর থেকে তার ব্যবসাটি জাহিদ সমান দক্ষতার সাথে চালিয়ে আসে। ব্যবসার প্রয়োজনে ওকে মাঝে মধ্যে ঢাকাও যেতে হয়। তেমনই দীর্ঘ ধরে চলে আসা এক ব্যবসায়িক জটিলতা প্রকট আকার ধারণ করায় জাহিদকে আজও জরুরি ভিত্তিতে ঢাকা আসতে হলো। তার বাবার ব্যবসায়িক জটিলতার আইনগত দিকগুলো এতদিন বাবার পুরনো পরিচিত আইনজীবী ব্যারিস্টার হাসিবুল ইসলামই দেখে এসেছেন। তিনি মারা যাওয়ায় বর্তমানে তার সহকর্মী ব্যারিস্টার সামিয়া জামান এগুলো দেখাশোনা করছেন। হঠাৎ বিশেষ প্রয়োজনে তিনি নিজেই জাহিদকে তার সাথে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে, নতুবা জাহিদের ফ্যাক্টরিতে ইনজাকশন জারি করা হতে যেতে পারে। আর এটা ঠেকাতে না পারলে জাহিদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে। প্রায় কোটি টাকার লস গুনতে হবে জাহিদদেরকে। বলা যেতে পারে তারা পথের ফকির হয়ে যাবে। জাহিদ তাই জরুরি ভিত্তিতে ঢাকায় রওনা দিয়েছে। জাহিদের ইচ্ছে আছে কাজটা ছেড়ে কুমকুমের জন্য কিছু কেনাকাটার জন্য শপিং কমপ্লেক্সগুলোতেও একবার ঢু মারবে। তবে তার আগে ব্যারিস্টার সামিয়া জামিনের সাথে দেখা করার কাজটা সারতে হবে। নামটা শুনে জাহিদের মনে কিছুটা অস্বস্তি কাজ করছিল, কারণ মেঘার নামও ছিল সামিয়া। জাহিদ নিজেও জানতো না যে ওর জন্য এত বড় বিস্ময় অপেক্ষা করছিল। চেম্বারে ঢুকতেই ওর মুখোমুখি হলো মেঘার। জাহিদ নিজের জায়গাতে স্থির হয়ে গেল। মেঘা ফোনে কথা বলছিল। জাহিদকে দেখে হা হয়ে গেল। তারপর ফোনটা দ্রুত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল। জাহিদ, তুমি? জাহিদ সামান্য হাসলো। কি ভেবেছিলে মরে গেছি? বলে জাহিদ চলে আসার জন্য ঘুরে দাঁড়ালে পেছন থেকে মেঘা ডাকলো, জাহিদ প্লিজ একটু শোনো। জাহিদ থমকে দাঁড়ালো। মেঘা জাহিদকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো আর বলে চলল, তুমি তো সেই আগের মতো হয়ে গেছো। কি আশ্চর্য! জাহিদের কোনো জবাব দিল না। মেঘা কাতর স্বরে বলল, জাহিদ, আমি জানি আমি অনেক বড় একটা অন্যায় করেছি। আমি তোমাকে এতদিন ধরে অনেক খুঁজেছি, বিশ্বাস করো। তোমার গ্রামের ঠিকানায় তোমার কাছে যেতে চেয়েছি। কেন? জাহিদ গুরুগম্ভীর কণ্ঠে বলল, তোমার কাছে ক্ষমা চাইতে। কিসের ক্ষমা? জাহিদ, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু আমি তো মানুষ। সেই পরিস্থিতিতে আমি একটা ভুল করে ফেলেছি, তার জন্য ভোগেওছি অনেক। আজ আমি তোমার কাছে ক্ষমা চাই, প্লিজ আমাকে ক্ষমা করো। আমার সাথে তোমার এখন আর কোনো সম্পর্ক নেই মিস সামিয়া জামান। নাকি মিসেস বলবো? আমি আর বিয়ে করিনি জাহিদ। ভালো জানি তোমার রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে একটি দিনের জন্য শান্তি পাইনি আমি।
কারো কারো কাছে শান্তি কখনোই ধরা দেয় না। এর কারণ হলো তাদের ভেতরকার আগ্রাসী মনোভাব। তারা কোনো কিছুতেই তৃপ্ত হয় না। বলো, যা ইচ্ছে বলো, তবু আমাকে ক্ষমা করো প্লিজ। আমার মনে হয় আমি এখানে একটা কাজের জন্য এসেছি, আর এখন আমি আমার কাজটা তোমাকে দিয়ে করাতে আগ্রহী নয়। আমার ফাইলটা ফেরত দিলে খুশি হব। পাগলামি করো না জাহিদ, তোমার ফ্যাক্টরি এখন বিপদের মুখে। এ সময় তুমি হুট করে এমন সিদ্ধান্ত নিতে পারো না, সেটা আমার ব্যাপার। জাহিদ, আমার কথা শোনো। তুমি যে জাহিদকে চিনতে, সেই জাহিদ মরে গেছে। আমি বিনা প্রয়োজনে পরনার সাথে কথা বলতে পছন্দ করি না। আজ আমি তোমার জন্য পরনারী হয়ে গেলাম। অবশ্যই এভাবে আমাকে বিরক্ত না করলেই খুশি হব। তুমি আমাকে ইগনোর করে কিভাবে পারছো? তুমি না একসময় আমাকে ভালোবাসতে, আমাকে ছাড়া কিছু ভাবতে পারতে না। আজ জাহিদ দাঁড়াও, 1 মিনিট। জাহিদ প্লিজ, আমি খুবই অনুতপ্ত। আমি আজ ভীষণ একা। জাহিদ চেম্বার ছেড়ে বেরিয়ে গেল। মেঘা অসহায়ের মতো ওর গমন পথের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমার ছোট্ট ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি তুমি দিতে পারো না জাহিদ। তোমার পিছু আমি ছাড়ব না। তোমার ক্ষমা আমি আদায় করে ছাড়ব। মেঘা ফোন তুলল। পরদিন জাহিদ মেঘার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জানালো সেখানে তার মামলা রাখতে চায় না, তার ফাইলটাকে বুঝিয়ে দেওয়া হোক। অ্যাসিস্ট্যান্ট জানালো সে ম্যাডামের সাথে কথা বলে জানাবে। ঘণ্টাখানেক পরে মেঘা ফোন দিল জাহিদকে। জাহিদ, একটু দেখা করতে পারবে? জরুরি দরকার ছিল। প্রয়োজন মনে করছি না। জাহিদ জবাব দিল, তুমি আমার সাথে এমন করতে পারছো? মানলাম আমি একটা ভুল করেছি, কিন্তু আমি একসময় তোমার স্ত্রী ছিলাম। আমাদের সম্পর্ক। জাহিদ ওকে থামিয়ে দিয়ে বলল, আমার স্ত্রী শুধু কুমকুম, আর কেউ নয়। এক জীবনের করা ভুলের সাজা আমি পেয়েছি। এখন কুমকুমই আমার জীবন, সে আমার মরণ। কুমকুম তোমার সেই গ্রামের বউ? হ্যাঁ, কেন? তুমি কি ভেবেছিলে তোমার মতো সে আমাকে ফেলে চলে গেছে? আচ্ছা আমি রাখি, আমার ফাইল রেডি রেখো, কাল এসে নিয়ে যাব। বলে জাহিদ ফোন রেখে দিল। পরদিন চেম্বারে গেলে মেঘা হাসি মুখে জাহিদকে ওয়েলকাম করলো। জাহিদ শান্ত গম্ভীর স্বরে বলল, আমার ফাইলটা দাও। তাহলে তুমি আমাকে দিয়ে কাজটা করাতে যাচ্ছ না? না। মেঘা সামান্য হাসল। তারপর নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে জাহিদের সামনে এসে বলল, কাজটা কিন্তু বিগত 10 বছর ধরে আমাদের অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে পরিচালিত হয়ে আসছে, এবং এটার পিটিশনার হলেন তোমার বাবা মিনহাজুল ইসলাম। সো তোমাকে ফাইল ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি সরাসরি ওনার সঙ্গে কথা বলবো। ওনাকে জানাতে চাই যে আমি তার এক্স বৌমা মিসেস সামিয়া জাহান, তার ব্যবসায়িক আইনগত দিকগুলো পরিচালনা করে আসি, আর তার পুত্র তাকে না জানিয়ে একসময় আমাকে বিয়ে করে বিদেশ পাড়ি জমায়। জাহিদ হতভম্ব হয়ে ওকে মাঝপথেই থামিয়ে দিয়ে বলল, তুমি আমার বাবাকে এসব কিছু বলবে না। তিনি খুব অসুস্থ। তাকে এসব বলে তুমি কি করতে চাচ্ছ? তোমার স্ত্রীকেও বলবো। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছ? আমার স্ত্রী এসব জানে। জাহিদ ক্ষিপ্ত হয়ে উঠল। কাম ডাউন জাহিদ, তোমার স্ত্রী হয়তো জানে, তোমার বাবা তো আর জানে না। তুমি আমার ভালোবাসা। আমরা দীর্ঘ 6-7 বছর পরস্পরের প্রতি বিশ্বস্ত ছিলাম। হ্যাঁ মানছি, আমি ভুল করেছি, কিন্তু ওরকম পরিস্থিতিতে যে কেউ এমন ভুল করতে পারে। তাই বলে তুমি দেখো, আমি কাল চলে যাব। তুমি আমার ফাইল আজই দিয়ে দিবে কিনা বলো? যদি না দেই? মানে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ও নো, শুধু তোমাকে অনুরোধ করছি জাহিদ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। করেছি। আর কিছু? মেঘা জাহিদের কাছে এসে দাঁড়ালো। দাড়িতে তোমাকে দারুণ দেখাচ্ছে। তুমি তো আরও। জাহিদ মুখ ঘুরিয়ে বাইরে তাকালো। মেঘা থেমে গেল। মেঘা বলল, আমরা কি আবার এক হতে পারি না জাহিদ? বলে জাহিদের হাত ছুঁতে যাবার আগেই জাহিদ ঝটকা মেরে হাত ছাড়িয়ে সেখান থেকে চলে গেল। হোটেলে ফিরেও শান্তিতে ঘুমাতে পারল না জাহিদ। এক অস্থিরতাকে ঘুমাতে দিচ্ছি না। মেঘা তার জীবনের ব্যর্থতার কষ্ট জাহিদকে দিয়ে ভুলাতে যাচ্ছে। জাহিদ ভয় পাচ্ছে বাবার কানে গেলে তিনি নতুন করে আঘাত পাবেন। তার যা শারীরিক অবস্থা, এসব যা সহ্য করার মতো মানসিক অবস্থা তার নেই। তিনি এটা শুনে যদি মারাত্মক অসুস্থ হয়ে যান বা আরও ক্ষতিকর কিছু ঘটে, তাহলে জাহিদ নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। তাছাড়া জাহিদ কুমকুমের মনে আর কোনো কষ্ট দিতে চায় না। জাহিদ ভেবে পাচ্ছে না কি করবে। সে রাতে ছিল জাহিদের ফ্লাইট। জাহিদ সে রাতেই ঢাকা ছাড়ল মেঘাকে কোনো কিছু না জানিয়ে। তার আগে বাবাকে পুরো বিষয়টি অন্যভাবে ধীরে ধীরে সহনশীলভাবে জানাতে হবে। না হলে মেঘার উল্টাপাল্টা আচমকা খবরে তার হার্ট অ্যাটাক হতে কতক্ষণ। কুমকুম রান্নাঘরে কিছু একটা করছিল। হঠাৎ পেছন থেকে জাহিদ এসে জড়িয়ে ধরল। আসসালামু আলাইকুম জান। কুমকুম প্রথমে চমকে গেল, তারপর হেসে সালামের জবাব দিয়ে বলল, কখন এলেন? টের পাইনি তো। টের পাননি কারণ আপনি নিজ ভাবনায় মশগুল ছিলেন। তা আপনার ভাবনায় কি এই অধম ছিল? কুমকুম হেসে বলল, আমার ভাবনায় আপনি সবসময় আছেন। চলুন ঘরে চলুন। জাহিদ চট করে কুমকুমের গালে চুমু খেয়ে বলল, চলো। জাহিদ কুমকুমের উড়োর ওপর মাথা রেখে শুয়েছিল, কিন্তু ওকে অন্যমনস্ক দেখে কুমকুম বলল,
আপনি কি কিছু নিয়ে চিন্তিত? জাহিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, একটা গুণা মানুষকে কত ভোগান্তিতে না ফেলে। কি হয়েছে ঠিক করে বলুন তো? কুমকুম বলল। জাহিদ কিছুক্ষণ ভেবে ধীরে ধীরে মেঘার প্রতিটি কথা কুমকুমকে খুলে বলল। কুমকুম নীরবে তা শুনল। তারপর বলল, এখন তাহলে কি করবেন? লস হয় হোক, তাকে দিয়ে মামলা চালানোর প্রশ্নই ওঠে না। কুমকুম কোনো কথা বলল না, ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল। তার দুদিন পরে জাহিদ নাস্তা খেয়ে বাইরে চলে যাওয়ার পরেই কুমকুম প্রতিদিনের মতো মাদ্রাসায় চলে আসে। তখন মাদ্রাসার এক শিক্ষিকা এসে জানায়, এক মহিলা কুমকুমের সাথে দেখা করতে চায়। কুমকুম ভেবেছে ভর্তি সংক্রান্ত কিছু হবে। সে মহিলাটাকে ভেতরে ডেকে পাঠায়। মহিলাটি সে কুমকুমের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে। কুমকুম তাকে সাদরে অভ্যর্থনা জানায়। মহিলাটি নিজের পরিচয় দিয়ে বলে, আমি জাহিদের বন্ধু মেঘা। কুমকুম মনে মনে চমকে উঠল, এই সে মেঘা? কিন্তু মুখে কিছু বলল না। মেঘা বলে চলল, আমার একটা ভুলের কারণে ওর সাথে আমার বিচ্ছেদ ঘটে গেছে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি ওকে এখনও ভালোবাসি। আমি ওর সাথে কথা বলে নিজের অবস্থাটা ব্যক্ত করতে চাই যে ওর অবর্তমানে আমার দিন কতটা খারাপ কেটেছে। কুমকুম কিছুক্ষণ নীরব রইল। দেখুন, আপনি ধার্মিক মানুষ। শুনেছি আপনার মনটা অনেক বড়। কেউ ভুল বুঝে ক্ষমা চাইলে তাকে তো ক্ষমা করা উচিত, তা কি না বলুন? দেখুন, এখানে আমার তো কিছু করার নেই। অবশ্যই আছে। জাহিদ একটা বিপদে পড়তে যাচ্ছে। ওর ফ্যাক্টরি ডুবলেও ও ডুববে। সেটা কি আপনি চান? আপনি কি চাচ্ছেন? আমি চাই আপনি আমাকে আপনার পরিবারের অংশ করে নিন। জাহিদের ফ্যাক্টরিতে আজও আসতে দেব না। এটা তো এক ধরনের ব্ল্যাকমেলিং হয়ে গেল। হলে হলো, জাহিদকে হারিয়ে আমি অনেক ভুগেছি। আজ আমি যখন ভুল বুঝে নিঃশত ক্ষমা চাইছি, সে কেন আমাকে আপন করে নেবে না বলুন? এটা তো জাহিদে ভালো বলতে পারবে। জাহিদ আমাকে ভালোবাসে, এটা প্রমাণিত। আমি ওকে ছেড়ে গেছি বলে ও বাধ্য হয়ে আপনার সাথে সংসার করছে। কিন্তু ও ভালোই আমাকে বাসে। এটা ওর জেদ যে ও আমাকে কষ্ট দিচ্ছে। কুমকুম কিছুক্ষণ নীরব থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, বোন, আপনি ভাববেন না। আপনার কথা আমি ওর সাথে আলাপ করব। তবে এই ব্যাপারে আমি কোনো কথা বলা ঠিক হবে না। আপনি কোথায় উঠেছেন? আমি হিলটনে উঠেছি। আপনি কাইন্ডলি জাহিদকে আমার সাথে অন্তত কথা বলতে রাজি করান। আমি নিশ্চিত ও আমার সব কথা শুনলে আমাকে ক্ষমা না করে পারবে না। কোনো স্ত্রীকে উচিত তার স্বামীকে পরনার সাথে আলাপে বাধ্য করা? উচিত না। কিন্তু আপনি তো অন্যরকম, তা এখানে এসেই জানলাম। আপনি একজন মেয়ে হয়ে আমার অন্তরটা বোঝার চেষ্টা করুন। কুমকুম চুপ হয়ে গেল। রাতে কুমকুমকে নীরব দেখে জাহিদ বিভিন্নভাবে ওকে হাসানোর চেষ্টা করলো। ঘাড়ে সরসরি দিল। তারপর কানের লতিতে আলতো করে কামড় দিয়ে বলল, আমার জানটা আজকে নীরব কেন? কোনো সাড়া পাচ্ছি না। কুমকুম জাহিদের দিকে তাকিয়ে বলল, আজ মাদ্রাসায় মেঘা এসেছিল। জাহিদ থমকে গেল। ওর হাতের বাঁধন আলকা হয়ে গেল। কুমকুমকে ছেড়ে দিয়ে বলল, কি বলেছে সে তোমাকে? কুমকুম মুখ নিচু করে মেঘার বলা সব কথাই বলল। জাহিদ গম্ভীর হয়ে গেল। কুমকুম ওর কাঁধে হাত রেখে বলল, আপনি ওকে ক্ষমা করে দিন। সে হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে। দিলাম। তারপর সে তো ক্ষমাতে সন্তুষ্ট নয়। সে বলেনি সে কি চায়। কুমকুম মাথা নাড়ল। আপনার সঙ্গী হতে চায়। এটা জেনেও তুমি আমাকে তার সাথে কথা বলতে বলছো? জাহিদ, আপনার ফ্যাক্টরি নিলামে উঠবে। তাছাড়া বাবা এই আঘাত সহ্য করতে পারবেন না। সব দিক দিয়ে এই পরিবারে বিপর্যয় নেমে আসবে। কেবল আপনাকে নিজের করে ধরে রাখতে গিয়ে এত বড় ক্ষতি কিভাবে হতে দিতে পারি আমি? তাই বলে তুমি আমাকে নির্দ্বিধায় তার হাতে তুলে দেবে? জাহিদ রেগে গেল। কুমকুমের চোখে পানি দেখা গেল। জাহিদ দুহাতে ওর মুখখানি তুলে ধরে বলল, আমাকে তুমি বিশ্বাস করো? আমি যে ওকে বিন্দুমাত্র ভালোবাসি না, এটা বিশ্বাস করো? নাকি তোমার মনে সন্দেহ আছে? কুমকুম কিছু বলল না। জাহিদ ওকে ছেড়ে দিয়ে বলল, ও উল্টাপাল্টা যা ইচ্ছে বলে গেল, আর তুমি সেটাই ঠিক ধরে বসে আছো। কুমকুম আস্তে করে বলল, জাহিদ, আপনি তো চাইলে ওকে বিয়ে করতে পারেন। জাহিদ কুমকুমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, থাপ্পড় যেন? কুমকুম মুখ নিচু করল। জাহিদ বলল, অন্য কেউ বললে তাকে চর মেরে বসতাম। কি করে পারলে এ কথা বলতে? কেমন মেয়ে তুমি? কুমকুম কিছু বলতে চাইলে জাহিদ বাধা দিয়ে বলল, আমার জীবনে তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারীর স্থান নেই। এই বিষয়ে আর কোনো কথা বলতে চায় না বলে জাহিদ বিছানা থেকে নেমে বাইরে চলে গেল। ফারুক নিজের প্রাণান্তর কর চেষ্টায় একটা ছোটোখাটো কিন্ডারগার্টেন চালু করেছে। বেশ ভালোই চলছে স্কুলটা। ফারুক এখন এটির উন্নতি নিয়ে মহাব্যস্ত। স্কুল বন্ধ থাকলে কাজের ফাঁকে ফাঁকে মোমোকে নিয়ে চিটাগাং কক্সবাজার ঘুরে বেড়ায়ও। এবছরও যাবার ইচ্ছে ছিল, কিন্তু মোমো নিষেধ করেছে এবছর সে যেতে পারবে না। ফারুক জানতে চাইল, কেন, কি সমস্যা? মোমো ফারুকের হাতে একটা ছোট্ট চিঠি গজি দিয়ে লজ্জায় মুখ ঢেকেছে। ফারুক অবাক হয়ে চিঠি খুলে খুশিতে মোমোকে শূন্যে তুলে ফেলল। মোমো ভয়ে ফারুককে আঁকড়ে ধরে বলল, আরে পড়ে যাবো তো, নামান প্লিজ। ফারুক ওর কানের কাছে মুখ রেখে বলল, সত্যি আমি বাবা হব? মোমো ফারুকের মুখে মুখ গুজে বলল, হুম। ফারুক পরমানন্দে মোমোকে জড়িয়ে ধরল। জাহিদ অফিসে বসেই মেঘাকে ফোন দিল।
জাহিদের নাম্বার দেখে মেঘা দ্রুত ফোন তুলল। জাহিদ শান্ত স্বরে বলল, তোমার সঙ্গে দেখা করতে চাচ্ছি, একটু আসবে? এক্ষুনি আসি। তুমি কোথায়? তোমার হোটেলের গ্রাউন্ড ফ্লোরে অপেক্ষা করছি। আধা ঘন্টার মধ্যে মেঘা সুন্দর করে সেজে নিচে এলো। জাহিদ গাড়ির দরজা খুলে দিলে মেঘা তাতে উঠে বসার আগে বলল, আমাকে কেমন দেখাচ্ছে? জাহিদ হাসলো, খুব ভালো। মেঘা জাহিদের দিকে তাকিয়ে হাসলো, তারপর গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দেবার আগে জাহিদ বলল, গতকাল কুমকুম আমাকে অনেকক্ষণ তোমার ব্যাপারে বুঝিয়েছে। ভেবে দেখলাম ওর কথাটাও ঠিক। তোমার আমার একসময় গভীর বন্ধুত্ব ছিল, সেটারও তো একটা মূল্য আছে। তাছাড়া তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই না? মেঘা জাহিদের স্টিয়ারিং ধরা হাতের উপর হাত রেখে বলল, বিশ্বাস করো, তোমাকে ছেড়ে আসার পর থেকে একটি দিনের জন্য শান্তি পাইনি। বিয়ে কি করতে পারতাম না, কিন্তু মন থেকেই আসেনি। পরে বুঝলাম তোমাকে ভালোবাসি বলে। জাহিদ গাড়ি স্টার্ট দিল, গাড়ির সামনের দিকে টান দিয়ে বলল, তোমাকে নিয়ে আজ দূরে হারিয়ে যাব, রাজি আছো? মেঘা দুহাত আনন্দে চাপল। ইউনিক, লং ড্রাইভে যাবে? ওয়াও! জাহিদ, তুমি আমাকে সারপ্রাইজ করলে। আমি জানি তোমার মনে আমার ভালোবাসা মুছে যেতে পারি না। কুমকুম এসে সেটাকে আড়াল করেছে মাত্র। কুমকুমের নাম শুনে জাহিদের চল শক্ত হয়ে গেল। জাহিদ এক্সিলারেটরের উপর চাপ বাড়ালো। স্পিডোমিটারের কাঁটা কাঁপতে কাঁপতে 20, 30, 40, 50, 60 করে 70 ছাড়াতে দেখে মেঘা ঘাবড়ে গেল। জাহিদ, কি করছো? স্পিড কমাও। জাহিদ শান্ত স্বরে বলল, ঘাবড়িও না, মরলে আজ দুজনে একসাথে মরব, কারণ তুমি আমাকে এমনিতেও বাঁচতে দেবে না। মেঘা আটকে উঠল, এসব কি বলছো তুমি? পাগল হলে? স্পিড কমাও প্লিজ। স্পিড কমানো যাবে না, আর গাড়িতে ব্রেক নেই। চলো প্রিয়তমা, দুজনে এবার একসাথে মরি। জাহিদ, কি বলছো এসব? কেন? তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই না? মেঘা ছটফট করে উঠল, চিৎকার দিয়ে স্টারিং ধরতে চাইল। জাহিদ গোয়ারের মতো স্পিড বাড়িয়ে চলেছে, 75, 80। মেঘা পাগলের মতো চিৎকার করে উঠল, জাহিদ, থামাও, থামাও বলছি, প্লিজ, দোহাই লাগে। জাহিদ, মরতে হয় তুমি মরো, আমি কেন তোমার সাথে মরতে যাব? থামাও প্লিজ, প্লিজ। জাহিদ, আল্লাহর কসম লাগে। আ ত্রিপুস্বরে স্কিড করে গাড়িটা রাস্তার একপাশে থামল। মেঘা প্রচণ্ড ঝাঁকিতে সামনে ঝুঁকে গাড়ির ড্যাশবোর্ডের সাথে মৃদু ধাক্কা খেল। ওর কপালটা সামান্য ঢুকে গেল। গাড়ি থামার সাথে সাথে হাঁপাতে হাঁপাতে ও দ্রুত গাড়ি থেকে নেমে গিয়ে বলল, তোমার মতো গোয়ারের সাথে আর এক মুহূর্ত নয়। জাহান নেমে যাও তুমি, স্কাউন্ডেল। বলে মেঘা হাঁটা ধরল। জাহিদ কপালের ঘাম মুছে স্টিয়ারিংয়ের উপর দুহাত রেখে তাতে মাথাটা ঠেকিয়ে মহান আল্লাহর দরবারে ক্ষমা চাইল, শকর জানালো। প্রায় আধা বিজস্ত অবস্থায় জাহিদ বাসায় ফিরল। কুমকুম উদ্বিগ্ন হয়ে ওর জন্য অপেক্ষা করছিল। জাহিদ ঘরে ঢুকতেই কুমকুম ছুটে গিয়ে ওকে ধরল। আমার উপর রাগ করে কাল থেকে একটা কথাও বলেননি, সকালে নাস্তা না খেয়ে চলে গেলেন। আমি যদি অন্যায় করে থাকি শাস্তি দিন, কিন্তু এভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন কেন? জাহিদ ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, নিজেকে শাস্তি দিতেই গিয়েছিলাম, তোমার জন্য পারলাম না। এসব কি বলছেন আপনি? আচ্ছা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন প্লিজ। কুমকুম জাহিদকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। জাহিদ আর নিজেকে ধরে রাখতে পারল না। কুমকুমের মুখের কাছে মুখ এনে বলল, আর যদি কোনো দিন আমাকে তোমার কাছ থেকে দূরে ঠেলে দাও তো। কুমকুম ওর কথা শেষ করতে দিল না, চুমু দিয়ে ওর মুখটা বন্ধ করে দিয়ে বলল, আর হবে না এমন, প্রমিস। জাহিদ ওকে সারাশির মতো আঁকড়ে ধরল। কুমকুম সরে যেতে চাইল। কি করছেন? গেট খোলা। জাহিদ ওকে পাজাকোলা করে ঘরে তুলে নিয়ে পা দিয়ে সশব্দে গেটটা আটকে দিল। পরদিন মেঘা জাহিদের ফাইল সহ সমস্ত কাগজপত্র ফেরত দিল। আয়নাল এসে তা জাহিদের কাছে দিয়ে গেলে জাহিদ মুচকে এসে ফাইলটা দিয়ে কুমকুমের মাথায় মৃদু চাটি মেরে বলল, এই হলো ভালোবাসা, বুঝেছ? কুমকুম এসে উঠে দাঁড়ালে জাহিদ হ্যাঁচকা টানে ওকে নিজের বুকের ওপর টেনে ফেলল। কাল কিন্তু তুমি প্রমিস করেছিলে। উফ, আপনি তো আমাকে পাগল করে দিবেন দেখছি। সমাপ্ত। জানাবেন গল্পটি পড়ে আপনার অনুভূতি কী। ধন্যবাদ।